আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের মেহেদী ভাইয়া আজকে লাইভ ক্লাসে চলে আসলাম কেমিস্ট্রি চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন ক্লাস নিয়ে। তোমরা এই ক্লাসটা অলরেডি অফলাইনে করে ফেলেছো একবার। আমরা হচ্ছে অনলাইনে যে টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে টপিক থেকে বেশি বেশি কোশ্চেন হয় সেই টপিক থেকে আমরা বেশি বেশি আলোচনা করব এবং অন্য টপিকগুলো জাস্ট একটু রিভিশন দিয়ে যাব যাতে একটু পড়াশোনাটা আমাদের সহজ হয়। চলো আমরা পড়াশোনাটা আস্তে আস্তে শুরু করে ফেলি। দেখো প্রথমত আমাদের গ্রিন কেমিস্ট্রি আমরা টপিক 1 থেকে আমরা একটু শুরু করি এবং আশা করি তোমরা সবাই মাস্টার বুকটা পেয়ে গেছো। মাস্টার বুকটা তোমরা যদি একটু মাস্টার বুকটা মানে খুলে বই কলমটা হাতে নিয়ে তারপরে ক্লাসটা জয়েন করো তাহলে তোমাদের জন্য সবথেকে বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো সবাই একটু বোর্ডের দিকে আমরা একটু খেয়াল করি। প্রথমত হচ্ছে গ্রিন কেমিস্ট্রির আরেকটা নাম আমরা দেখতেছি সবুজ রসায়ন। ফার্স্টে যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা। গ্রিন কেমিস্ট্রির নীতি হচ্ছে 12টা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোচিং এর পরীক্ষায় বারবার আসবে যে গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা, 12টা। ঠিক আছে, সবাই একটু কমেন্টে লিখে ফেলো গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা, 12টা। ঠিক আছে, এবং গ্রিন কেমিস্ট্রির প্রস্তাবক কে ছিল, এটা একটু তোমরা অবশ্যই পড়ে ফেলবা। হ্যাঁ, ওয়ার্নার এবং পল অ্যানাস্থাম, যদিও মেডিকেলে আবিষ্কারকের নাম তুলনামূলক কম আসে। দেখো গ্রিন কেমিস্ট্রির নীতি তাহলে আমরা পড়লাম যে গ্রিন কেমিস্ট্রির নীতি হচ্ছে 12টা। ওকে, এরপরে দেখো কয়লাতে হচ্ছে কি থাকে, সালফার থাকে, এটা একটু আমরা পড়বো। ম্যালোইক অ্যানহাইড্রাইডের সংকেতটা পড়ব। ম্যালোইক অ্যানহাইড্রাইড যেটাকে আমরা একটু মানে টেকনিক্যালি পড়বো। এটা যদি আমরা নরমালি পড়তে যাই তাহলে কিন্তু আমরা ভুলে যাব। তাহলে আমরা এভাবে পড়বো যে ম্যালোইক অ্যানহাইড্রাইডের সংকেত হচ্ছে CHO 423। ঠিক আছে, 420 না, কিন্তু 420 না, তাহলে কত, 423। CHO 423। আমরা একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করব। ম্যালোইক অ্যানহাইড্রাইডের সংকেত হচ্ছে CHO 420 না, 420 মানে তো 420, তাহলে 423 আমরা পড়বো CHO 423। তাহলে ম্যালোইক অ্যানহাইড্রাইডের সংকেত, সবাই কমেন্ট করো ম্যালোইক অ্যানহাইড্রাইডের সংকেত কি, CHO 423। সবাই এটা কমেন্ট করে ফেলো। দেখো কার্বন ডাই অক্সাইডকে বলা হয় নিরাপদ সবুজ দ্রাবক। তাহলে নিরাপদ সবুজ দ্রাবক কোনটা দেখবা, এটা তোমাদের কোচিং এর পরীক্ষায় মাস্ট আসবে। নিরাপদ সবুজ দ্রাবক কোনটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আরেকটা ভাবে কোশ্চেনটা আসতে পারে, সেটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কোনটা, সেটাও কি কার্বন ডাই অক্সাইড। তবে সেটা অবশ্যই একটা শর্ত মতে হবে। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডকে দুইটা নামে ডাকা হয়, একটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, আরেকটা হচ্ছে নিরাপদ সবুজ দ্রাবক। ঠিক আছে, আমরা একটু পরে পড়বো। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো আমাকে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কোনটা, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কোনটাকে বলা হয়, কার্বন ডাই অক্সাইড। সবাই এটা একটু আমাকে কমেন্টস করে ফেলো। ঠিক আছে, আমরা একটু পরের পৃষ্ঠায় যাব। খেয়াল করো সবাই, পরের পৃষ্ঠায় দেখো আমাদের যেটা খুব ভালো করে পড়তে হবে। দেখো স্মোক বলে একটা টার্ম আছে, স্মোকের কারণে কি কি হয়। দেখো এটা হচ্ছে রেফারেন্স কবির স্যারের বই। কবির স্যারের বইয়ের একটা ইনফরমেশন আমরা একটু পড়ে রাখি, সেটা হচ্ছে স্মোকের কারণে কি কি হয়। স্মোকের কারণে কি কি হয় আমরা একটু এটা ছন্দ আকারে পড়তে পারি যে স্মোকের কারণে ভাইয়া ব্রণ হয়। ঠিক আছে, স্মোকের কারণে কি হয়, ব্রণ হয়। হ্যাঁ, নরমালি পড়বা যে স্মোক মানে ধুলাবালি, তুমি যত ধুলাবালিতে যাবা তত তোমার কি হবে, মুখে ব্রণ হবে। ব্রণ মানে কি, ব্রণের ব্র দিয়ে হচ্ছে ব্রঙ্কাইটিস, ন দিয়ে হচ্ছে নিউমোনিয়া, এইভাবে একটু পড়তে পারো। স্মোকের কারণে কি হয়, ব্রণ হয়। ঠিক আছে, তাহলে সবাই লিখে ফেলো স্মোকের কারণে কি হয়। স্মোকের কারণে আসলে কি হয়, ব্রণ হয়, ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়া। দেখো এরপরে আমি যে কথাটা বলছিলাম সেটাই আসলে লেখা আছে যে 31.1 ডিগ্রি সেলসিয়াসের নিচের কার্বন ডাই অক্সাইডকে বলা হয় গ্রিনার দ্রাবক। ঠিক আছে, এটাও কবির স্যারের বই ইনফরমেশন। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড সম্পর্কে দুইটা ইনফরমেশন জানলাম, একটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, একটা হচ্ছে গ্রিনার দ্রাবক। কার্বন ডাই অক্সাইড সম্পর্কে দুইটা ইনফরমেশন, সবাই একটু কমেন্টে লিখে ফেলো দুইটা ইনফরমেশন কি কি। একটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, আর একটা হচ্ছে কি গ্রিনার দ্রাবক। সবাই খুব মনোযোগ দাও, খেয়াল করো। KO2 এটাকে কি বলা হয়, সুপার অক্সাইড। যেহেতু সুপার অক্সাইড টার্মটা আসছে তাই আমি একটু বলে যাচ্ছি, যদিও এটা এই অধ্যায়ের টপিক না, এটা আমরা পড়বো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 তে। সুপার অক্সাইড, দেখো সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -12। অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় আমরা সবাই জানি, -12 সুপার অক্সাইড। ঠিক আছে, তাহলে পার অক্সাইড, সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -12। দেখো এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি KO2 এর ক্ষেত্রে, আমি যদি একটু ক্যালকুলেশন করি, তোমরা যদি একটু জারণ সংখ্যার ক্যালকুলেশনটা একটু জেনে থাকো, দেখো এই মানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত আমরা সবাই জানি, নরমালি কত, +1।
+1। তাহলে আমি যদি অক্সিজেনের জারণ সংখ্যা হিসাব করতে যাই তাহলে আমি এভাবে লিখতে পারি 2x = -1, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। তাহলে দেখো এই যে KO2 এখানে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 আসতেছে, এইজন্য এটাকে আমি বলবো সুপার অক্সাইড। তাহলে সুপার অক্সাইড কাদের বলবো? যাদের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 হবে। তাহলে সবাই আমাকে একটু বলে ফেলো, সুপার অক্সাইড হওয়ার জন্য অক্সিজেনের জারণ সংখ্যা কত হতে হয়? -1/2 হতে হয়। আর পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হতে হয় -1। বুঝা গেছে? জিনিসটা বোঝা গেছে? আচ্ছা দেখি সবাই একটু কেমন মনে আছে, আমাকে একটু সবাই কমেন্টে লিখে ফেলো তো গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা ছিল, সবাই একটু কমেন্টে লিখে ফেলো, আমি কিন্তু কমেন্ট চেক করবো হঠাৎ করে। আচ্ছা এরপরে দেখো আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, আরেকটা জিনিস একটু জানবো আমরা। দেখো প্রথমত হচ্ছে Fe2O3, দেখো মরিচার সংকেত, মরিচার সংকেতটা আমাদের একটু জানতে হবে, মরিচার সংকেতটা একটু জানতে হবে, সেটা হচ্ছে Fe2O3 3 অনুপাত। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, মরিচার সংকেত কত? Fe2O3 3 অনুপাত, এটা হচ্ছে মরিচার সংকেত, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। ভাইয়া আমরা কিন্তু পড়ছিলাম স্মোকের কারণে দুইটা রোগ হয়, ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়া। ব্রঙ্কাইটিস আর কি বলো? নিউমোনিয়া। ওকে আচ্ছা তাহলে এই টপিকটা আমরা একটু চলে যাব তাড়াতাড়ি। দেখো সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড আমরা বলছিলাম এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মনে আছে সবার? সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কি? কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস দ্রাবক কি? কার্বন ডাই অক্সাইড। সবাইকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। স্মোকের বেলায় পিএইচ কত হয়? সবাই একটু বোর্ডের দিকে, স্মোকের বেলায় পিএইচ কত হয়? 2 হয়। স্মোকের বেলায় পিএইচ, এটা কোচিং এর পরীক্ষা আসবে, স্মোকের ক্ষেত্রে পিএইচ কত? 2। মাঝে মাঝে কোচিং এর পরীক্ষা এটাও দেয়, স্মোকের ক্ষেত্রে পি অফ ওএইচ কত? পি অফ ওএইচ সবাই একটু লিখে ফেলো তো, স্মোকের ক্ষেত্রে পি অফ ওএইচ কত? দেখি কার মাথায় কেমন বুদ্ধি আছে। স্মোকের ক্ষেত্রে পিএইচ যদি 2 হয় পি অফ ওএইচ কত হবে? এটা একটু সবাই লিখে ফেলো। আচ্ছা দেখো গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস গ্যাসটা একটু আমরা ততক্ষণে পড়বো। 30 প্রকার গ্রিনহাউস গ্যাস আছে, ঠিক আছে? তবে এগুলো কিছুই আসবে না ভাইয়া, আসবে কোনটা এটা আমাকে ভালো করে পারতে হবে। আসবে হচ্ছে নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস নয়। কি আসবে? নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস নয়। এবং তোমরা মেডিথেরাপি যদি একটু সলভ করো এই অধ্যায়টার ক্ষেত্রে, যেহেতু তোমাদের কোচিং এ আগামীকাল এই অধ্যায়ের পরীক্ষা, তো আজকে তোমাদের মেডিথেরাপি সলভ করাটা একটু জরুরি। তো দেখো সেটা মেডিথেরাপি খুললেই দেখবা আছে নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস নয়, এই টাইপের কোশ্চেন দেখবা। এই যে নাইট্রোজেন যে অণুটা আছে N2, এটা কি গ্রিনহাউস গ্যাস? বলতো এটা কি গ্রিনহাউস গ্যাস? এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস না। বলতো অক্সিজেন O2, এটা কি গ্রিনহাউস গ্যাস? হ্যাঁ না, এটাও কিন্তু গ্রিনহাউস গ্যাস না। বাট O3 এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস। O3 কে কি বলা হয়? ওজোন বলা হয়। ওজোন কিন্তু কি গ্রিনহাউস গ্যাস। তাহলে এই যে N2O2 এটা কিন্তু কি গ্যাস না? গ্রিনহাউস গ্যাস না। তাহলে এটা কিন্তু আমাকে পারতে হবে যে নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস নয়। দেখো অধিকাংশ ক্ষেত্রে অপশনের মধ্যে এই দুটো থাকে, N2O2, এটা গ্রিনহাউস গ্যাস না। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা আমি একটুখানি জাস্ট কমেন্টে একটু পড়বো দেখি। হ্যাঁ সবাই লিখতেছে পি অফ ওএইচ 12, যারা পি অফ ওএইচ 12 লিখছো অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ। তার মানে বুঝতে পারছো তো পি অফ এইচ না লিখে, মানে কোশ্চেনের মধ্যে কিন্তু পি অফ এইচ না হয় পি অফ ওএইচ ও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক, খুবই ইম্পর্টেন্ট। নীরব ঘাতক গ্যাস কোনটাকে বলা হয়? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এটা তোমরা সবাই জানো, নীরব ঘাতক গ্যাস কোনটাকে বলা হয়? কার্বন মনোক্সাইড, ঠিক আছে? ওকে আমরা এই টপিকটা যাব, তার আগে তোমরা আমাকে একটু সবাই কমেন্টসে লিখে ফেলবা মরিচার সংকেত কি। মরিচার সংকেত সবাই একটু কমেন্টসে লিখে ফেলবা, আমরা কিন্তু পড়ছি এটা। ওকে খেয়াল করো সিএফসি, সিএফসি নিয়ে একটু পড়বো। সিএফসি ট্রেড নাম কি? সিএফসি ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন, খুব ইম্পর্টেন্ট। সিএফসি ট্রেড নাম কি? ফ্রিয়ন। সিএফসি বিকল্প হিসেবে কোনটা ইউজ করা হয়? এইচসিএফসি। বর্তমানে সিএফসি বিকল্প। সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন। এইচসিএফসি মানে কি? হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। তো সিএফসি বিকল্প কোনটা? এইচসিএফসি, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো এইচসিএফসি জীবনকাল কত? 2 থেকে 10 বছর। 2 থেকে 10 বছর এটা হচ্ছে এইচসিএফসি জীবনকাল, খুব ইম্পর্টেন্ট। আর সিএফসি জীবনকাল যদি বলে তাহলে কত? 100 বছর। তাহলে সিএফসি যদি আমাদের বায়ুমণ্ডলে কোনোভাবে তৈরি হয়ে যায় তাহলে সে 100 বছর আমাদের ক্ষতি করবে। আর এই সিএফসি জীবনকাল 2 থেকে 10 বছর, তাহলে বলো কোনটা ভালো? কোনটা অপেক্ষাকৃত ভালো? এইচসিএফসি। এই জন্য বর্তমানে সিএফসি বিকল্প রূপে এইচসিএফসি ব্যবহার করা হচ্ছে। 100 বছর ক্ষতি করার থেকে 2 থেকে 10 বছর ক্ষতি করবে, সমস্যা নাই, ঠিক আছে? তো এইচসিএফসি জীবনকাল কত? 2 থেকে 10 বছর। আর সিএফসি কিন্তু অনেক বছর, মেয়াদকাল কত? 100 বছর। তাহলে দেখো এই সিএফসি বিকল্প কোনটা? এইচসিএফসি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো সংকেত দেওয়া আছে সিএফসি 11 সংকেত CCl3F। তোমরা নিশ্চয়ই এটা পারো যে কিভাবে
তোমার নাম্বার থেকে সংকেত বের করতে হয়। খুবই সহজ কথাবার্তা, জাস্ট আমি একটু জাস্ট নরমালি একটু শিখাই যাই যে নাম্বার যেটা থাকে তার সাথে 90 যোগ করতে হয়। নাম্বার যেটা থাকে, ধরো সিএফসি 11 আছে, তাহলে নাম্বার কত? 11। 11 এর সাথে 90 যা থাকবে সেটার সাথে 90 যোগ করবা। 90 যোগ করে যেটা হবে, দেখো 90 যোগ করার পরে টোটাল আসতেছে আমার 101। টোটাল কত আসতেছে? 100। এটা তোমরা সবাই জানো নরমালি। প্রথমটা, এই যে প্রথম নাম্বারটা হবে কার্বন সংখ্যা, দ্বিতীয়টা হবে হাইড্রোজেন সংখ্যা, আর 3 নম্বরটা হবে ফ্লোরিন পরমাণুর সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো? কার্বন পরমাণুর সংখ্যা কত হলো? এখানে 1। হাইড্রোজেন কি আছে? হাইড্রোজেন তো 0, হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেন লেখার দরকার নাই। ফ্লোরিন কত হলো? ফ্লোরিন আছে 1। বলো কার্বনের নরমালি কয়টা হাত থাকে? কার্বনের নরমালি যোজ্যতা কত? 4। কার্বনের হাত থেকে কয়টা? 4টা। তাহলে কার্বনের একটা হাত ফ্লোরিন দ্বারা পূর্ণ হলো, বাকি আছে কয়টা হাত? 3টা হাত, তাই না? এই 3টা হাত হচ্ছে ক্লোরিন দ্বারা পূর্ণ করে দিব। তাহলে কি দাঁড়ালো? CFCl3। CFCl3, তাহলে CFC 11 সংকেত। আমরা তাহলে নাম্বার থেকে সংকেত বের করা শিখলাম। শুধু 90 যোগ করব, তারপরে কি প্রথমটা কার্বন সংখ্যা, দ্বিতীয়টা হাইড্রোজেন সংখ্যা, তৃতীয়টা ফ্লোরিন সংখ্যা। বুঝা গেছে? এটা আমরা সবাই জানি। ওকে, এইটুকু আমরা শিখলাম। এরপরে দেখো একমুখী বিক্রিয়া আছে, বহুমুখী বিক্রিয়া আছে। জাস্ট দুইটা কথা শেখাবো। একমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন অবশ্যই লেস দ্যান 0 হবে, আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হবে 0। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। জাস্ট জানতে হবে তোমাকে কি একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হয় লেস দ্যান 0, আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ইজ ইকুয়াল টু 0। খুব ইম্পর্টেন্ট। আর এই ইনফরমেশনটা একটু জেনে রাখো যে হাইড্রোজেন আয়োডাইড তৈরির বিক্রিয়ায় কত তাপমাত্রার প্রয়োজন হয়? 450। খুব ইম্পর্টেন্ট। এই তিনটা ইনফরমেশন একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল এই টপিকটা। তার আগে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে আমাদের পড়া হয়ে গেছে HCFC এর জীবনকাল কত ছিল। এটা সবাই একটু কমেন্টে লিখে ফেলতে হবে। খেয়াল করো, দেখো টপিক 5 বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক। প্রথম কথা হচ্ছে ভাইয়া বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে দুইটা জায়গায় খুব প্যাচ লেগে যায়। দুইটা জায়গায় যে ভাইয়া একক নিয়ে আমাদের প্যাচ লাগে। প্রথম কথা হচ্ছে বিক্রিয়ার হারের একক, দেখো মোল পার লিটার পার সেকেন্ড। দেখো বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি মোলার পার সেকেন্ড। ওকে, দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে দেখো এককটা আসলে নির্দিষ্ট না। এক এক বিক্রিয়ার ক্ষেত্রে একক আসলে বিভিন্ন রকম, ঠিক আছে? তো প্রথম কথা তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে অবশ্যই, বিক্রিয়ার হারের একক মোল পার লিটার পার সেকেন্ড। আবার একইভাবে তুমি খেয়াল করো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রেও বিক্রিয়ার হার ধ্রুবকের একক ওই একই মোল পার লিটার পার সেকেন্ড। সবাই খেয়াল করছো? তাহলে আমরা বলতে পারি শূন্যক্রম বিক্রিয়ার হারের ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক যা, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক যা, বিক্রিয়ার হারের এককও তাই। ক্লিয়ার? বিক্রিয়ার হারের একক আর শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক সেম, মোল পার লিটার পার সেকেন্ড। সবাই এটাই কমেন্ট করে ফেলো যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক কি, কে মানে বিক্রিয়ার হার ধ্রুবকের একক, এটাই কমেন্ট করে ফেলো মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? সবাই এটা একটু কমেন্ট করে ফেলো। তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে ইনশাআল্লাহ এই দুটার মধ্যে থেকেই আসবে, শূন্যক্রম বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়া। এটা একটু পড়ে রাখবা যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি পার সেকেন্ড, বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি পার সেকেন্ড, এটা একটু সবাই পড়ে রাখবা। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা হয়ে গেল। তাহলে এইটা একটু সবাই কমেন্ট করে ফেলো যে কে এর একক আমরা কি পড়লাম, কে এর একক আমরা কি পড়লাম। আচ্ছা আমি একটু জাস্ট 2-1 মিনিটের জন্য নামগুলো একটু পড়ে দিব। কেউ নাম না পড়লে মন খারাপ করার দরকার নাই, ঠিক আছে? ফাতেমা বলতেছে 2 থেকে 10 বছর। তারপরে তানশা ইসলাম, চন্দ্রিমা মন্ডল, সুরাইয়া বিনতে মহিউদ্দিন, জিনিয়া তমা 2 থেকে 10 বছর। ওকে ওকে, ঠিক আছে। মোল পার লিটার পার সেকেন্ড সবাই বলতেছে মোল পার লিটার পার। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ছেলেদের নাম পড়ে দিচ্ছি। ছেলেদের নাম আছে ডালিম হোসাইন, ঠিক আছে, লুৎফুন্নাহা তিশা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করতে হবে, আমরা পরের টপিকে যাব। দেখো যেটা আমাদের মাস্ট পড়তে হবে ভাইয়া, দেখো যেটা না পড়লে হবে না সেটা হচ্ছে বিক্রিয়ার হার। দেখো বিক্রিয়ার হার না তাপমাত্রার উপর ডিপেন্ড করে, আবার বিক্রিয়ার হার ধ্রুবকও তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কোনো আনকমন কোনো বিষয় নাই, দুইটাই তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে। ভাইয়া মেডিকেলে কোনটা বেশি আসে? যেখানে আনকমন বিষয় থাকে সেখানে মেডিকেল কোশ্চেন বেশি আসে। তাহলে তাপমাত্রা দুইটার ক্ষেত্রেই কি ডিপেন্ডেন্ট, বিক্রিয়ার হার তাপমাত্রার উপর ডিপেন্ড করে, বিক্রিয়ার হার ধ্রুবকও ডিপেন্ড করে। তাহলে এটা আমাদের অত দরকার নাই। তাহলে দেখো ঘনমাত্রা, বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করলেও
বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু ঘনমাত্রার উপর নির্ভর করে না। এখানে ভালো করে গোল করে রাখো, ভালো করে এটা পড়বা যে বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। বিক্রিয়ার হার ধ্রুবক কার উপর ডিপেন্ড করে না? ঘনমাত্রা। সবাই কমেন্ট করে ফেলো বিক্রিয়ার হার ধ্রুবক কার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে ফেলো। ততক্ষণে আমরা একটু পড়বো বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার যে প্রভাব, এটা কোন বিজ্ঞানী সর্বপ্রথম অনুধাবন করে? বিজ্ঞানী আর্হেনিয়াস। বিজ্ঞানীকে বলো আর্হেনিয়াস। ঠিক আছে, আর বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা অনুধাবন করেন হচ্ছে আর্হেনিয়াস। আর ঘনমাত্রার প্রভাব একটু পরে আমরা পড়বো, একটু কঠিন, বিজ্ঞানীটার নাম উইল হেট মি। উইল হেট মি মানে তুমি এভাবে পড়তে পারো, তুমি কি আমাকে হেট করবে? উইল মানে কি করবে? হেট মি। উইল হেট মি। ঠিক আছে, ঘনমাত্রার প্রভাব হচ্ছে উইল হেট মি, আর তাপমাত্রার প্রভাব হচ্ছে আর্হেনিয়াস। অত ইম্পর্টেন্স দিয়ে পড়ার দরকার নাই, কারণ বিজ্ঞানীর নাম মেডিকেলে তুলনামূলক কম আসে। জাস্ট একটু পড়বা, এই টার্মটা অবশ্যই পড়া লাগবে। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়? দ্বিগুণ বা 3 গুণ। 10 ডিগ্রি সেলসিয়াস, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের জন্য বা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কয় গুণ বৃদ্ধি পায়? 2 গুণ বা 3 গুণ। সবাই একটু আমি কমেন্টসটা দেখতে চাই। এই প্রশ্নের কমেন্টসটা আমি সবাইকে করতে বলবো একটু কষ্ট করে। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কয় গুণ বৃদ্ধি পায়? সবাই একটু কষ্ট করে এটা কমেন্টস করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই টপিকটা কি ক্লিয়ার? এই টপিকটা আমরা বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এইখানে খুব সহজ কথাবার্তা লেখা আছে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায়, সংঘর্ষ বেড়ে যায়। ঠিক আছে, এর ফলে একটা শক্তি, তাদের নিজস্ব একটা শক্তি লাভ করে, সক্রিয়ণ শক্তি যেটাকে আমরা বলতেছি। সহজ কথাবার্তা, তোমাদের আগে থেকে এটা তোমরা পারো, তো এটা আমি আর বেশি পড়াচ্ছি না। ঠিক আছে, যেটা আমরা পড়বো, যেটা তোমরা পারো না, সেটা হচ্ছে এই যে টপিক 9 এবং টপিক 10। খেয়াল করো, বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব একটু আগে বললাম, এই যে সেই বিজ্ঞানীর নাম উইল হেট মি বা মাই, যেটাই বলো না কেন। আর বিক্রিয়ার হারের সাথে সবসময় ঘনমাত্রার সম্পর্ক সমানুপাতিক। মনে রাখবা, ঘনমাত্রার সাথে সবার সম্পর্ক সমানুপাতিক, ঘনমাত্রার সাথে কারো কোনো শত্রুতা নাই। বুঝছো? তাহলে বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার সম্পর্ক কি? সমানুপাতিক। ভাইয়া এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ার সময় 3 স্টার দিয়ে পড়বা, কারণ এটা কি, এটা তোমার ভুল যাবে। হ্যাঁ, যেটা ভুল যাবে সেটা তুমি বেশি বেশি পড়ো, যেটা তুমি পারো ওটা বেশি বেশি পড়ে তোমার সময় নষ্ট করে লাভ নাই। তোমাদের একটা কমন প্রবলেম কি জানো? কমন প্রবলেম হচ্ছে যেটা তুমি পারো ওইটা তুমি বেশি বেশি পড়ো, কিন্তু ওইটা তো তুমি পড়ে আর বেশি ওইখানে ডেভেলপ করার কিছু নাই, কিন্তু ওটা পারোই। বাট যেটা তুমি পারো না, যেখান থেকে ভুল যায়, এখানে কোশ্চেন আসবে নিচের কোনটা বিক্রিয়ার হার নিচের কোনটার উপর ডিপেন্ড করে না। যখনই না লাগাই দিবে তখন তুমি কনফিউজ হয়ে যাবে, কারণ এখানে অপশনটা আমরা ওভাবেই দিব। খেয়াল করো সবাই, দেখো বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, কিন্তু ঘনত্বের উপর ডিপেন্ড করে না, কিন্তু ঘনত্বের উপর ডিপেন্ড করে না। তাহলে এইটা খুব ভালো করে পড়তে হবে, এটা অপশনে দিবে। তুমি কিন্তু পড়ছো ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, অপশনে দিয়ে দেবে কিন্তু ঘনত্ব। তাহলে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, ঘনত্বের উপর ডিপেন্ড করে না, অপশনে কিন্তু ঘনত্ব থাকবে। সবাই খেয়াল করে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো তাপমাত্রার উপর ডিপেন্ড করে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, ক্ষেত্রফল ভালো করে গোল দিয়ে পড়বা। ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, আয়তনের উপর কি ডিপেন্ড করে? না, আয়তন দিয়ে দিবে কিন্তু অপশনে। যেটা তোমার ভুল যাবে ওই জায়গাটা ভালো করে পড়বা। তাহলে ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, চাপের উপর ডিপেন্ড করে, আলো। ভাই এখানে আলো পড়তেছো না, অপশনে থাকবে আলোর অনুপস্থিতি। তুমি তো শুধু বইয়ে পড়ে আসছো আলো, আলো থাকলেই আমি দাগাই দিব, আলো থাকলেই আমি কি করব? দাগাই দিব। ওখানেও অপশনে আলো আছে, কিন্তু আলোর পাশে লেখা থাকবে অনুপস্থিতি। তুমি তো আর ওইটুকু পড়বা না, তুমি পড়বে হ্যাঁ আলো আছে, ভাইয়া এটা তো হবে অ্যান্সার, কিন্তু আলোর অনুপস্থিতি দিয়ে দিবে। সো খুব সাবধান, 4টা অপশন ভালো করে পড়ে তারপরে তোমাকে দাগাইতে হবে। ঠিক আছে, তাহলে এই টপিকটা সুন্দর করে, এই যে আমি যেটা যেটা গোল করলাম, এটা খুব ভালো করে পড়বা, কারণ এখানে তোমার প্যাচ লাগবে। তাহলে আলো, ক্ষেত্রফল, ঘনমাত্রা, ঘনত্ব হবে না। বিক্রিয়ার হার কোনটা কোনটার উপর ডিপেন্ড করে, খুব ভালো করে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এবার সবাই আমাকে একটু কমেন্ট করে ফেলো, সবাই আমাকে একটা বিজ্ঞানীর নাম একটু কমেন্ট করে ফেলো। সেটা হচ্ছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব কোন বিজ্ঞানী সর্বপ্রথম অনুধাবন করছিল? একজন বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নামটা সবাই একটু কমেন্ট করে ফেলো। তাপমাত্রা বলছি কিন্তু, ঘনমাত্রা বলি নাই, খেয়াল করো। এরপরে আমরা সক্রিয়ণ শক্তি পড়বো এবং প্রভাবক পড়বো। একটু খেয়াল করি আমরা সবাই। সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি, দেখো সক্রিয় শক্তি মানে কি? সক্রিয় শক্তি মানে হচ্ছে কোন ধরো সাপোজ, ঠিক আছে, তোমার সাইফুল ভাইয়া, সাইফুল ভাইয়াকে তোমরা সবাই চিনো, হ্যাঁ কিউট করে যে ভাইয়াটা আছে, তো তোমার সাইফুল ভাই বললো কি আমি আজকে মেহেদী ভাইয়াকে মারবো, ঠিক আছে, মারামারি করবো ভাইয়ের সাথে। ঠিক আছে, তো মারামারি করতে গেলে তার যে নিজস্ব একটা শক্তির দরকার হয়, মানসিকতার দরকার হয়,
এই শক্তিটাই হচ্ছে ওর সক্রিয়ণ শক্তি। মানে কোন জায়গায় বা কোন বিক্রিয়ায় উপস্থিত থাকার জন্য তার নিজস্ব যে ন্যূনতম শক্তির দরকার হয় সেটাই হচ্ছে তার সক্রিয়ণ শক্তি। এবং মজার কথা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে কি? তার মানে হচ্ছে যার সক্রিয়ণ শক্তি বেশি তার বিক্রিয়ার হার কম। কি বললাম? যার সক্রিয়ণ শক্তি বেশি তার বিক্রিয়ার হার কম। ওই যে বলে না, যত গর্জে তত বর্ষে না। হ্যাঁ, আরটাই আছে না, খালি কলসি বাজে বেশি। তাহলে ওই যে যত বেশি তর্জন করবে তার কিন্তু বিক্রিয়ার হার তত কম। যার সক্রিয়ণ শক্তি বেশি তার বিক্রিয়ার হার কম, আর যার সক্রিয়ণ শক্তি কম, ঠিক আছে, একটু রোগা পাতলা টাইপের, তার আবার বিক্রিয়ার হার খুব বেশি। বোঝা গেছে? তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সবাই আমাকে এটা একটু বলে ফেলো, যার বিক্রিয়ার হার বেশি তার সক্রিয়ণ শক্তি কি বেশি হবে না কম হবে? আমি আবার বলি, যার বিক্রিয়ার হার বেশি তার সক্রিয়ণ শক্তি বেশি হবে নাকি কম হবে? সবাই একটু কমেন্ট করে ফেলো। আচ্ছা, এরপরে দেখি তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান নেগেটিভ, এটা আমরা সবাই জানি। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান পজিটিভ, এটাও আমরা সবাই জানি। এইটা একটু পড়ে রাখবা যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সক্রিয়ণ শক্তির মান কত, এটা একটু সবাই একটু পড়ে রাখবা, কোশ্চেনের পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে। ঠিক আছে ভাইয়া? দেখো লাস্ট দুইটা লাইন অনেকে আমাকে সমস্যা দেখিয়েছো, মেসেঞ্জারে অনেকে আমাকে মেসেজ দিয়েছো এই দুইটা লাইন নিয়ে, যে ভাই এই দুইটা লাইন আমি বুঝি নাই। খেয়াল করো, এটা সঞ্জিত স্যারের বই ইনফরমেশন। একটা জিনিস একটু নরমালি চিন্তা করো, আমি একটু আগে বললাম ভাইয়া বলছে যে সক্রিয়ণ শক্তি যার বেশি তার বিক্রিয়ার হার কম, আর সক্রিয়ণ শক্তি যার কম তার বিক্রিয়ার হার বেশি। এতটুকু তো সবাই বুঝছি যে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হার সম্পর্ক ব্যস্তানুপাতিক। এইবার সবাই একটু খেয়াল করো, সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়ার হার কম। এখন তাপমাত্রা নিয়ে ঝামেলা লাগছে, ভাই উচ্চ তাপমাত্রার প্রয়োজন হবে কখন আর কম তাপমাত্রার প্রয়োজন হবে কখন, এটা আমি কিভাবে বুঝবো? নরমালি মনে রাখবা, সক্রিয়ণ শক্তির সাথে আবার তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। সক্রিয়ণ শক্তির সাথে আবার তাপমাত্রার সম্পর্ক কি বলো? সমানুপাতিক। ঠিক আছে, সক্রিয়ণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক কি? সমানুপাতিক। তো এটা একটু নরমালি মনে রাখলেই হয়ে যাবে। এখন ভাই এটা আপনি কোথা থেকে পাইলেন? ঠিক আছে, অনেকে আছে যে আমার ছোট ভাই বোনরা অনেকে অনেক কিছু জানতে চায়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো এই যে আর্মিনিয়াস সমীকরণ, এখান থেকে আমি পাইছি যে কি সক্রিয়ণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক কি দাঁড়ায়? সমানুপাতিক দ্বারা। ঠিক আছে, তো তোমাদের এত বেশি বোঝা মানে তোমার এত ডিটেইলসে না বুঝে তুমি জাস্ট এটাই মনে রাখবা যে বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক, বাট তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। বোঝা গেছে? ব্যাস এতটুকু পড়লেই হবে। তাহলে সবাই আমাকে কমেন্টে লিখে ফেলো তো, সবাই আমাকে এটা একটু কমেন্টে জানাই ফেলো তো যে সক্রিয়ণ শক্তি যার বেশি তার ক্ষেত্রে কি তাপমাত্রা বেশি দরকার হবে কম দরকার হবে? সক্রিয়ণ শক্তি যার বেশি তার সাথে তার ক্ষেত্রে তাপমাত্রা মানে বেশি দরকার হবে না কম দরকার হবে? এটা একটু আমাকে জানাই ফেলো। ব্যাস এতটুকু আমরা করবো। দেখো প্রভাবক, আমরা প্রভাবকে চলে আসছি। প্রভাবক ক্ষেত্রে যেটা আমাদের পড়া লাগবে এইটা উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই মাস্ট পড়তে হবে তোমাকে, কারণ এখান থেকে কোশ্চেন আসছে মেডিকেলে। খুব ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ কমেন্টটা করা হয়ে গেলে সবাই একটু মনোযোগটা বোর্ডের দিকে দিতে হবে। খেয়াল করো, ধনাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে দেখো ম্যাঙ্গান, তোমার হচ্ছে MnO2 আর কি খনিজ অক্সাইড। ঠিক আছে, আর ঋণাত্মক প্রভাবক খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মাস্ট করতে হবে। ঠিক আছে, দেখো অনেকগুলো আছে, অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন, ঠিক আছে, ইথানল, অ্যানিসল, সোডিয়াম বেনজয়েট, অনেক কিছু আছে না? ঠিক আছে, তো এইটা যদি তোমাদের মুখস্থ করতে হয় তাহলে কি ভাইয়া একটা ছন্দ দেন। সবারই ভাইয়া অনেকগুলো আছে, ঠিক আছে, একটু ছন্দ দেন। ঠিক আছে, একটু খেয়াল করো, অ্যাসিড আছে, অনেকগুলো অ্যাসিড আছে, তাই না? গ্লিসারিন আছে, ইথানল আছে, ঠিক আছে, অ্যানিসল আছে, সোডিয়াম বেনজয়েট আছে, গ্লিসারিন আছে। তাহলে দেখো আমার কিন্তু মনে রাখবো যে দুইটা অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আর কি অ্যাসিড আছে? সালফিউরিক অ্যাসিড আছে। কি কি অ্যাসিড আছে? ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ঋণাত্মক প্রভাবক মনে রাখতে হবে কিন্তু, বেনজয়েট আছে, সোডিয়াম বেনজয়েট। কি বেনজয়েট? সোডিয়াম বেনজয়েট। ইথানল আছে, আর কি আছে? অ্যানিসল আছে। ঠিক আছে, তাহলে আমরা ধনাত্মক প্রভাবক কয়টা পড়ছিলাম? দুইটা, একটা হচ্ছে MnO2 খনিজ অ্যাসিড। অটো প্রভাবক কি পড়ছিলাম? দেখো ম্যাঙ্গানাস আয়ন। কি পড়ছিলাম বলো? ম্যাঙ্গানাস আয়ন। আবিষ্ট প্রভাবক কি পড়ছিলাম? সোডিয়াম সালফাইড। আবিষ্ট প্রভাবক কি পড়ছিলাম? সোডিয়াম সালফাইড। তাহলে ভাইয়া সবাই একটু আমাকে এইটা কমেন্ট করে ফেলো, ধনাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবকের উদাহরণ দুইটা আমি বলছি, এই দুইটা কি কি? সবাই একটু কমেন্ট করে ফেলো, আমি একটু কমেন্টটা চেক করব। সবাই একটু কমেন্ট করে ফেলো যে ধনাত্মক প্রভাবকের উদাহরণ কি কি? সবাই একটু কমেন্ট করে ফেলো।
আচ্ছা, ততক্ষণে আমি একটা গল্প বলে ফেলি। এই যে এখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে না, ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবাই তো আমরা মানে বাংলাদেশের সাপোর্টার, তাই না? তো বাংলাদেশের সাপোর্টার বাদেও আমাদের একটা সেকেন্ড চয়েস থাকে, যে বাংলাদেশ যখন বাড়ি চলে যায় তখন আর কি সেকেন্ড আরেকটা টিম আমরা সাপোর্ট করি। তো সেই টিম হচ্ছে, আমি যদি কোনো টিম সাপোর্ট করে থাকি সেটা হচ্ছে সাউথ আফ্রিকা, দুনিয়ার দুর্ভাগা টিম, ঠিক আছে, যে জীবনে কোনোদিন ফাইনালে যাইতে পারে না, সবসময় সেমিফাইনাল থেকে কি আউট হয়ে যায়, ঠিক আছে। তো সেই আমার সেই টিমরে ডেডিকেট করে একটা ছন্দ মাথায় আসলো, সেটা হচ্ছে কত সাল এলো ফসকে বের হয়ে গেল কি কাপ, ঠিক আছে, যে কত সাল এলো, মানে সাউথ আফ্রিকার অনেক ভালো ভালো টিম আসছে, মেয়েরা একটু কম বুঝবা এই জায়গাটা, কত সাল এলো ফসকে বের হয়ে গেল, কাপ আর পাওয়া হলো না। তাহলে এইটা আমরা ছন্দ, যে কত সাল এলো ফসকে বের হয়ে গেল। দেখো খেয়াল করো, খুব মজার জিনিস, দেখো কত সাল এলো, ঠিক আছে। দেখো এখানে আমরা এটা লিখতে পারি, দেখো কত ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, সাল মানে সালফিউরিক অ্যাসিড, H2SO4 আমরা পড়ছি, সালফিউরিক অ্যাসিড এই যে H2SO4। দেখো এরপরে কি এলো, ঠিক আছে, কত সাল এলো ফসকে, ফসকে মানে কি ফসফরিক অ্যাসিড, এই যে H3PO4, তাই না, ফসফরিক অ্যাসিড। এরপরে দেখো এলো দিয়ে আমরা লিখতে পারি অ্যানিসল, ঠিক আছে, এলো দিয়ে আমরা লিখতে পারি কি অ্যানিসল, ঠিক আছে। এরপরে দেখো বেরের ব দিয়ে আমরা লিখতে পারি বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে, বেনজয়েট, হ্যাঁ। আচ্ছা, আর গ্যালো দিয়ে হচ্ছে গ্লিসারিন, গ্যালো দিয়ে আমরা লিখতে পারি গ্লিসারিন। সবাই এটা একটু খাতায় কষ্ট করে লিখে নিলে ভালো হয়, কারণ তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। কত সাল এলো ফসকে বের হয়ে গেল, কত দিয়ে কার্বন ডাই অক্সাইড, সাল দিয়ে H2SO4, এলো দিয়ে অ্যানিসল, ফসকে ফসফরিক অ্যাসিড, বের দিয়ে সোডিয়াম বেনজয়েট, হয়ে দিয়ে আমরা একটা, মানে তোমরা এটা আমরা শুনছো কিনা, হাইড্রোকুইনন, ঠিক আছে, হাইড্রোকুইনন একটু কঠিন, ঠিক আছে, তারপর একটু মনে রাখতে পারো, যারা একটু বেশি জানতে চাও তারা এইটা আমরা একটু মনে রাখতে পারো, হাইড্রোকুইনন আর গ্যালো দিয়ে হচ্ছে গ্লিসারিন, ঠিক আছে। তাহলে কত সাল এলো ফসকে বের হয়ে গেল, জাস্ট এই মানে এটা একটু ছন্দ আকারে পড়তে পারো, কারণ ঋণাত্মক প্রভাবক তো অনেকগুলো আছে, একটু কষ্ট হয় মনে রাখতে, ঠিক আছে। তুমি যদি অ্যাটলিস্ট পরীক্ষা হলে ছন্দটাও মাথা থেকে বের করতে পারো, এরপরে তুমি অপশন দেখে দেখে চুজ করে দাগাইতে পারবা, যে হ্যাঁ এটা ছন্দটা মনে আছে, অপশন দেখে দেখে এবার আমি একটু দাগাই দিই, ঠিক আছে। তাহলে দেখো কত কার্বন ডাই অক্সাইড, সাল দিয়ে সালফিউরিক অ্যাসিড, অ্যানিসল, ফসফরিক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, বে দিয়ে হচ্ছে সোডিয়াম বেনজয়েট, হয়ে দিয়ে হাইড্রোকুইনন, হাইড্রোকুইনন, আর গ্যালো দিয়ে হচ্ছে গ্লিসারিন। মনে থাকবে সবাই, ক্লিয়ার ঋণাত্মক প্রভাবক। আচ্ছা দেখো অটো প্রভাবক খুব ইম্পর্টেন্ট, আবিষ্ট, হ্যাঁ আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড। মনে রাখবা, কাউকে তুমি যদি আবিষ্ট করতে চাও, আবিষ্ট করা মানে কি কারোর উপর ইফেক্ট ফেলা, কারোর উপর ইফেক্ট ফেলতে গেলে তোমাকে অবশ্যই তার সাথে ফাইট করতে হবে, করতে হবে না? কাউকে যদি তুমি প্রভাবিত করতে চাও তাহলে তাকে তার সাথে ফাইট করবা, তাহলে আবিষ্ট হবে সালফাইড। দেখো এখানে ফসজিন গ্যাস বলে একটা টার্ম আছে, এটা অবশ্যই ম্যাথ কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। ফসজিন গ্যাসের সংকেত কার্বনিল ক্লোরাইড, এটা একটু মাথায় রাখতে পারো। ফসজিন গ্যাসের সংকেত, ফসজিন গ্যাস উৎপাদনে অ্যালকোহল ব্যবহার করা হয়, ফসজিন গ্যাস উৎপাদনে অ্যালকোহল ঋণাত্মক প্রভাবক হিসেবে অ্যালকোহল কাজ করে, ঠিক আছে। তো সবাই আমাকে একটু জানায় ফেলো, আমরা একটু আগে পড়ছি যে আবিষ্ট প্রভাবক, আবিষ্ট প্রভাবক নামের শেষে কি থাকে, এটা একটু সবাই আমাকে কমেন্টসে জানায় ফেলো। সাউথ আফ্রিকা কেন ভাই, ব্রাজিল না কেন? আচ্ছা ব্রাজিল তো ফুটবলে, আমি ফুটবলে ব্রাজিল, কিন্তু ক্রিকেটে তো আর ব্রাজিল নাই। আচ্ছা ঠিক আছে। এমএনটু ফাইট, হ্যাঁ কোন কোনটু বলতেছে ফাইট, জারিন তাসনিম নওশিন ফাইট, ওকে থ্যাংক ইউ। যারা কমেন্ট করো, কমেন্ট করে ফেলো, আমাদের হচ্ছে আমরা খুব এরপরে তাড়াতাড়ি হচ্ছে পরের টপিকে চলে যাব। তাহলে এই টপিকটা কি ক্লিয়ার, আমরা কি বুঝতে পারছি? তাহলে আমি আবার একটু বলে দেই, ঋণাত্মক প্রভাবকের উদাহরণ আমরা ছন্দ দিয়ে পড়ছি, কত সাল এলো ফসকে বের হয়ে গেল, এটা দিয়ে ছন্দ দিয়ে পড়ছি। ধনাত্মক প্রভাবক পড়ছি, অটো প্রভাবক পড়ছি, আবিষ্ট পড়ছি, কি আবিষ্ট হবে ফাইট, আবিষ্ট করতে গেলে ফাইট করতে হবে, সোডিয়াম সালফাইড। আর ফসজিন গ্যাসের সংকেত, এটা হচ্ছে কার্বনিল ক্লোরাইড, ঠিক আছে, COCl2, ওকে। এরপরে চলে যাব প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ, দুইটা টপিক আছে, এটা একটু আমরা পড়তে হবে কারণ এটা ইম্পর্টেন্ট। খেয়াল করো, এখান থেকে কোশ্চেন আসবে, কিন্তু সবাই একটু মনোযোগ দিতে হবে। হেবার পদ্ধতিতে প্রথম কোশ্চেন, এখান থেকে হেবার পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? ফার্স্ট কোশ্চেন হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। হেবার পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? অ্যামোনিয়া, ঠিক আছে। এই ক্ষেত্রে প্রভাবক হিসাবে কোনটা কাজ করে? সেকেন্ড কোশ্চেন, এই ক্ষেত্রে প্রভাবক হিসাবে কোনটা কাজ করে? আয়রন চূর্ণ, ঠিক আছে। এরপরে থার্ড কোশ্চেন, এই যে হেবারবস পদ্ধতিতে প্রভাবক সহায়ক বা যেটাকে আমরা প্রমোটার বলতেছি, সেটা কোনটা বলো? মলিবডেনাম, ঠিক আছে। তাহলে তিনটা কোশ্চেন আমি পড়লাম। হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়, তোমরা সবাই জানো। প্রভাবক হিসাবে আয়রন চূর্ণ কাজ করে, আর প্রভাবক সহায়ক বা প্রমোটার হিসাবে মলিবডেনাম কাজ করে। যদিও একটু পরে আমরা আবারও পড়বো
যে প্রভাবক সহায়ক হিসেবে আরো 3টা অক্সাইড কাজ করে, একটু পরে আমরা পড়বো। খেয়াল করো, দেখো প্রভাবক 20 হিসাবে আর্সেনিক অক্সাইড কাজ করে। প্রভাবক 20 হিসাবে ধুলাবাড়ি, সালফার গুঁড়া আর আর্সেনিক অক্সাইড। আর্সেনিক অক্সাইড বেশি ইম্পর্টেন্ট, প্রভাবক 20 হিসাবে কাজ করে আর্সেনিক অক্সাইড, খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো, স্পর্শ পদ্ধতিতে মনে রাখবা, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। স্পর্শ পদ্ধতিতে কি তৈরি করা হয়? সালফিউরিক অ্যাসিড। একটু পরে আমাদের একটা ছক আছে খুব ইম্পর্টেন্ট, ওই ছকে আমরা পড়বো স্পর্শ পদ্ধতিতে কি তৈরি করা হয়, সালফিউরিক অ্যাসিড। তাহলে সবাই একটু দেখি, আমাকে কমেন্ট করে ফেলো তো, সবাই একটু কমেন্ট করে ফেলো যে হেবারবস পদ্ধতিতে প্রমোটার হিসেবে কোনটা কাজ করে? হেবারবস পদ্ধতিতে প্রমোটার হিসেবে কোনটা কাজ করে বা প্রভাবক সহায়ক হিসেবে কোনটা কাজ করে? সবাই একটু কমেন্টস করে ফেলো, ঠিক আছে? দেখো এরপরে প্রভাবক 20 আমরা পড়লাম কি, আর্সেনিক অক্সাইড, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এতটুকু জানলেই আমাদের চলবে। এরপরে যেটা আমাদের করতে হবে, খেয়াল করো এই যে সেই ছকটা, দেখো টপিক 17, ছকটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে পড়তে হবে। এটা একটু সবাই মনোযোগ দিতে হবে। কমেন্ট কি আসতেছে? আজকে হচ্ছে আমার ক্যামেরার পিছনে তোমাদের রাতুল ভাইয়া আছে, রাতুল ভাইয়া হচ্ছে কমেন্ট চেক করতেছে। সবাই কমেন্ট কিন্তু সবারটাই আমরা পড়তেছি, ঠিক আছে? হয়তো মনে মনে পড়তেছি, ঠিক আছে? সবাই কমেন্ট করে ফেলো। ওকে, শোভন হোসেন, মলিবডেনাম, পার্থ মল্লিক, মলিবডেনাম, তিশা, চন্দ্রিমা মন্ডল, জান্নাত, প্রিয়াঙ্কা মজুমদার। ওকে, থ্যাংক ইউ। দেখো সবাই একটু এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখো সবাই। মাস্টার বুকে অবশ্যই 3 স্টার দিয়ে রাখবা। খেয়াল করো, স্পর্শ পদ্ধতিতে আমি একটু আগে বললাম, স্পর্শ পদ্ধতিতে কোনটা তৈরি করা হয়? সালফিউরিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। প্রভাবক হচ্ছে প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। প্রভাবকটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে মাস্ট মাথায় রাখতে হবে। প্লাটিনাম স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, এমনি মনে থাকবে। আর প্রভাবক হিসেবে প্লাটিনাম। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। প্লাটিনাম আর রুহিনিয়াম এই দুইটা প্রভাবক কাজ করে। প্লাটিনাম আর রুহিনিয়াম, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা মাস্ট 3 স্টার। স্পর্শ পদ্ধতিতে প্রভাবক হিসেবে কোনটা কাজ করে? প্লাটিনাম আর কি, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, খুব ইম্পর্টেন্ট। দেখো এটা আমরা অলরেডি পড়ছি। হেবার পদ্ধতিতে কি তৈরি করা হয়? অ্যামোনিয়া তৈরি করা হয়। প্রভাবক হিসেবে কোনটা কাজ করে? আয়রন চূর্ণ। প্রভাবক সহায়ক হিসেবে কোনটা কাজ করে? মলিবডেনাম। এই তিনটা কিন্তু আমরা পড়ছি একটু আগে। যেটা পড়ি নাই সেটাই এখন আমরা পড়ব। দেখো প্রভাবক সহায়ক হিসেবে আরো 3টা অক্সাইড কাজ করে, ঠিক আছে? এটা সহজে মনে রাখার জন্য আমি এভাবে পড়াই যে 12, 13, 14 পারমাণবিক সংখ্যা যার 12, 13, 14 এই 3টা মৌলের অক্সাইড গুলা প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে। আমরা সহজে পড়বো 12, 13, 14 অক্সাইড। 12, 13, 14 অক্সাইড, 12 অক্সাইড মনে করো। 12 পারমাণবিক সংখ্যা কার? ম্যাগনেসিয়াম অক্সাইড। 13 অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম অক্সাইড। 14 সিলিকন ডাই অক্সাইড। তাহলে 12, 13, 14 অক্সাইড গুলো প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে। দেখো এই যে 12, 13, 14 এর অক্সাইড গুলো কি প্রমোটার হিসেবে কাজ করে। ভাই এটাও তো দিতে পারে, যে কিভাবে দিতে পারে? হেবার পদ্ধতিতে প্রভাবক সহায়ক হিসেবে কোনটা ব্যবহার করা হয় না, দিতে পারে, ঠিক আছে? তবে নরমালি দিবে কোনটা? মলিবডেনাম। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা। এটা প্রাইমারি কোশ্চেন আর এটা সেকেন্ডারি কোশ্চেন। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করে ফেলো তো আমি কি পড়াইলাম। প্রভাবক সহায়ক হিসেবে মলিবডেনাম ছাড়া আরো 3টা কাজ করে, 12, 13, 14 অক্সাইড। এই 3টা অক্সাইড একটু কমেন্টে সবাই লিখে ফেলো। ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, এই 3টা অক্সাইড একটু সবাই কমেন্টে লিখে ফেলো। ওকে, এরপরে দেখো একটা জাস্ট নরমাল একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়ার থিওরি। ভাইয়ার থিওরিটা তোমাকে শেখাই দিয়ে যাচ্ছে, মনে রাখবা সারা জীবন অ্যাট লিস্ট অ্যাডমিশন পর্যন্ত। এই যে এই বক্সে যাদের নামে শেষে ন থাকবে তাদের ক্ষেত্রে প্রভাবক নিকেল, ন থাকলেই নিকেল, ঠিক আছে? তোমাকে একটা জিনিস শেখাই দিয়ে গেলাম, ভুল হোক ঠিক হোক তুমি নিকেল দাগে আসবা, তারপরে যদি ভুল হয় সেটা আমার কাছ থেকে বুঝে নিবা, ঠিক আছে? তাহলে নামের শেষে দেখো স্টিম অ্যালকেন পদ্ধতিতে প্রভাবক কোনটা? নিকেল, ঠিক আছে? দেখো হাইড্রোজিনেশন পদ্ধতিতে প্রভাবক কোনটা? নিকেল, বুঝতে পারছো? দেখো অ্যাডিপোনাইট্রাইল, হ্যাঁ নামের শেষে তো ন নাই তাও তো নিকেল আসতেছে। ভাইয়া দেখো এই নামের মধ্যেই না নাই কথাটা আছে, এই যে নাই বাংলায় লিখলাম এ নাই আছে না, এই যে নাই আছে, এই যে নাই এ নাই নিকেল ব্যবহার করা হচ্ছে। তাহলে হয়ে গেল 3টা, খুব ভালোভাবে তো হয়ে গেল না? নামের শেষে ন থাকলেই কি দিব? নিকেল, ঠিক আছে? স্টিম অ্যালকেন পদ্ধতিতে নিকেল, হাইড্রোজেনেশন পদ্ধতিতে নিকেল, আর অ্যাডিপোনাইট্রাইল নাই তো আছে নিকেল। তাহলে নামের শেষে ন থাকলেই প্রভাবক কি হবে? সবাই কমেন্ট করে ফেলো, নামের শেষে ন থাকলেই প্রভাবক কি হবে? নিকেল হবে, ঠিক আছে? বাস এতটুকু পড়লেই হবে। তাহলে আমরা এই ছক থেকে পড়লাম জাস্ট 3টা জিনিস। প্রথমত স্পর্শ পদ্ধতিতে আমাদের প্রভাবক ছিল কি? প্রভাবক ছিল হচ্ছে প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। প্রভাবক সহায়ক কিসের ক্ষেত্রে? হেবার পদ্ধতিতে প্রভাবক সহায়ক ছিল মলিবডেনাম এবং 12, 13, 14 অক্সাইড।
ঠিক আছে, এটা খুব ভালোভাবে মাথায় রাখবো। নামের শেষে ন থাকলেই প্রভাবক কি হবে? নিকেল। খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা এর পরের টপিকে চলে যাব। দেখো এনজাইম, এনজাইম এখানে খুব সহজ কথাবার্তা, জাস্ট আমি একটা কথা একটু শেখাই যাই। ইস্টে, দেখো ইস্টে কি থাকে জানো? ইস্টে আসলে জামাই থাকে, বুঝতে পারছো? ইস্টে আসলে কি থাকে? জামাই থাকে। ইস্টে থাকে হচ্ছে জামাই। দেখো জামাই মানে হচ্ছে যাতে জাইমেস, মতে মল্টেজ আর ওষুধে ইনভার্টেজ, এই তিনটা এনজাইম অবস্থান করে। ইস্টে জামাই থাকে, সোজা কথা। ইস্টে কি থাকে? জামাই থাকে। জাইমেস, মল্টেজ, ইনভার্টেজ, তিনটা এনজাইম থাকে। জাইমেস, মল্টেজ, ইনভার্টেজ, খুব ভালোভাবে মাথায় রাখো। ইস্টে কি থাকে? জামাই। জাইমেস, মল্টেজ, ইনভার্টেজ। সবাই তাহলে কমেন্ট করে ফেলো ইস্টে কি থাকে। ইস্টে কি থাকে সবাই একটু কমেন্ট করে, কমেন্ট দেখতে চাই। ইস্টে থাকে হচ্ছে জামাই, জাইমেস, মল্টেজ, ইনভার্টেজ। ঠিক আছে, ন থাকলে প্রভাবক নিকেল। এই তো বুঝতে পারতেছে, নামের শেষে ন থাকলে প্রভাবক নিকেল। ঠিক আছে, সবাই কমেন্ট করতে থাকো, আমি পরের টপিকে যাব। যেটা আমাদের নরমালি পড়তে হবে, খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। টপিক 19, টপিক 19, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা শতভাগ। কালকে তোমাদের ডেইলি এক্সাম আছে, ডেইলি এক্সাম এই টপিকের উপরে আসতে পারে। এখান থেকে কোশ্চেন দিবে এভাবে, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত 9 কোনটা? দেখো কোথায় কোথায় তোমাকে প্যাচ লাগাই দিবে। দেখো রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কি কি আছে? সাম্যের স্থায়িত্ব আছে, এটা ভালোভাবে বক্স করো তোমার মাস্টার বুকে। সাম্যের স্থায়িত্ব, কিন্তু অপশনে থাকবে সাম্যের অস্থায়িত্ব। একটা অ লাগাই দিবে, এখানে একটা অ লাগাই দিবে। খুব ভালো করে অপশনটা পড়তে হবে। সাম্যের স্থায়িত্ব, কিন্তু অস্থায়িত্ব না, সাম্যের স্থায়িত্ব। ঠিক আছে, উভয় দিক থেকে সুগম্যতা। ঠিক আছে, বিক্রিয়ার অসম্পূর্ণতা আছে না, এই অটা কেটে দিবে, দিবে বিক্রিয়ার সম্পূর্ণতা। কি একটা জ্বালা না, যে কি অসম্পূর্ণতা আছে তো ভালোই আছে, আবার অ কেটে দিয়ে তোমাকে কনফিউজ করে দিবে। ঠিক আছে, তাহলে যেটা যেটা ভালো করে পড়তে হবে, এই যে অসম্পূর্ণতা, এটা ভালো করে বক্স করো। বিক্রিয়ার সম্পূর্ণতা, বিক্রিয়া কি সম্পূর্ণ করতে পারবে? আচ্ছা বলো তো, বিক্রিয়া সম্পূর্ণ করলে কি সাম্যাবস্থায় উপনীত হবে? হবে না, তাহলে কি বিক্রিয়া তো সম্পূর্ণ হবে না। বিক্রিয়ার অসম্পূর্ণতা, উভয় দিক থেকে সুগম্যতা, সাম্যের স্থায়িত্ব না অস্থায়িত্ব? স্থায়িত্ব। খুব ভালো করে পড়তে হবে। আর প্রভাবকের ভূমিকাহীনতা, প্রভাবকের কোনো ভূমিকা থাকবে না, সাম্য অবস্থায় প্রভাবক কোনো ভূমিকা রাখতে পারবে না। ওকে, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। ভাই এটা কঠিনের পরীক্ষায় দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। দেখো ট্রেসার হিসাবে কোন তেজস্ক্রিয় আইসোটোপটা ইউজ করা হয়, জাস্ট এতটুকু পড়বা। 128, 53 আয়োডিন। ভাই তোমার কাছে যেটা কঠিন লাগবে না, সেটা একটু কষ্ট করে তোমার খাতায় লিখে ফেলবা। দেখবা যখন অপশনটা দাগাইতে যাবা, অ্যাটলিস্ট মনে পড়বে, হ্যাঁ এটা তো আমি লিখছিলাম। বুঝতে পারছো? তাহলে এটা একটু কঠিন লাগতেছে না, খাতায় একদম পড়াপড় লিখে ফেলবা যে 128, 53 আয়োডিন এই আইসোটোপটা ব্যবহার করা হয়। ওকে, এরপরে আমরা চলে যাব পরের টপিক। আচ্ছা তাহলে সবাই একটু কমেন্টে লিখে ফেলো তো এটা, যে ট্রেসার হিসেবে কোনটা ব্যবহার করা হয়, কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? 128 আয়োডিন, এই আইসোটোপটা ব্যবহার করা হয়। লাস্ট 17 নীতি আমার মনে হয় কম বেশি সবাই আমরা মোটামুটি বুঝি। ঠিক আছে, লাস্ট 17 নীতি এই জন্য আমি আর অত ডিপে পড়াবো না। যেটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিব সেটা হচ্ছে, খেয়াল করো সবাই, এই যে এখান থেকে টপিক 23টা লাস্ট 17 নীতির প্রভাব, খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু মনোযোগ দাও, যদিও আমাদের অধিকাংশই পড়া হয়ে গেছে। খেয়াল করো যে হেবারবস পদ্ধতিতে, আমরা জানি হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা হয়, এটা আমরা সবাই জানি। প্রভাবক ছিল কি? আয়রন চূর্ণ, এটাও আমরা পড়ছি। প্রমোটার কি হইছে বলতো? প্রমোটার ছিল হচ্ছে মলিবডেনাম। আর এই যে সেই 12, 13, 14 অক্সাইড, এটুকু আমরা পড়ে আসছি। যেটা পড়ি নাই এটাও ইম্পর্টেন্ট, এটাও কোশ্চেন আকারে আসে, যে হেবারবস পদ্ধতিতে অত্যানুকূল তাপমাত্রা কত থাকে? 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। অত্যানুকূল চাপ কত থাকে? 200 থেকে 300 অ্যাটমসফিয়ার। খুব ইম্পর্টেন্ট, একদম এখানে বসে মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করো। অত্যানুকূল তাপমাত্রা থেকে 400 থেকে 500, অত্যানুকূল চাপ থেকে 200 থেকে 300। তাপমাত্রা 400 থেকে 500, চাপ থাকে 200 থেকে 300। খুবই ইম্পর্টেন্ট, এখানে মুখস্থ করো। এবং তোমরা কমেন্টে এটা লিখে ফেলো আমাকে, যে অত্যানুকূল তাপমাত্রা কত, এটা কমেন্টে লিখো, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে দেখো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, যেখানে অত্যানুকূল তাপমাত্রা সেম থাকে, দেখছো? তাহলে এই অত্যানুকূল তাপমাত্রা আর অত্যানুকূল তাপমাত্রা কিন্তু সেম, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, বাট চাপটা আলাদা। যেহেতু আলাদা তাই 3 স্টার দাও, কারণ আমরা জানি আনকমন জিনিসই মেডিকেলে বেশি আসে। স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ কত? 1.7 অ্যাটমসফিয়ার, 1.7, খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্পর্শ পদ্ধতিতে কত, এটা আমাদের একটু জানতে হবে। তাহলে সবাই একটু কমেন্টস এটাও লিখে ফেলবা, স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ কত? 1.7 অ্যাটমসফিয়ার, এটা একটু কমেন্টে লিখে ফেলো যাতে তোমার মনে থাকে। ঠিক আছে, আমরা একটু পরের টপিকে যাব। আমাদের এখনো অনেক মানে খুবই মানে যেটা বেসিক কনসেপ্ট যেটা ক্লিয়ার করতে হবে, সেই টপিকগুলো এখনো বাকি আছে।
ঠিক আছে, কেপি কেসি নিয়ে আমাদের পড়তে হবে খুব ভালোভাবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে থাকো, ইনশাআল্লাহ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, ভরক্রিয়ার সূত্র থেকে যেটা আমাদের এই অধ্যায়ে একটু পড়ে রাখতে হবে সেটা হচ্ছে আংশিক চাপ। এই যে একটা সূত্র আছে আংশিক চাপের সূত্রটা সবাই একটু মোটামুটি ভালো করে পড়বা, যদিও এটা এই অধ্যায়ে আমরা শিখবো না, এটা আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 এ শিখবো, পরিবেশ রসায়নে এটা ভালো করে শিখবো যে আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। জাস্ট সূত্রটা পড়ে রাখবা, আংশিক চাপ কোন কেসের আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, ব্যাস এতটুকুই। ভাইয়া কেপি এবং কেসি সম্পর্ক খুব ভালোভাবে পড়বা, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। ঠিক আছে, এটা হচ্ছে কেপি ও কেসির সম্পর্ক। এটা দেখবো অধ্যায়ের অবজেক্টিভে এটা আছে যে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ কোনটা। অ্যানসার হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। খুবই ইম্পর্টেন্ট। দেখো সাম্য ধ্রুবক কেপি কেসি কিন্তু একক নাই। সোজা কথা, তোমাকে আমি একটা কথা শিখাই দেই, কে যুক্ত কোন রাশিরই কোনো একক নাই। হ্যাঁ, একটু উদাহরণ দেন। কেপি, কেসি, কে এ মানে অ্যাসিড বিয়োজন ধ্রুবক, কে বি মানে ক্ষার বিয়োজন ধ্রুবক, কে ডাব্লিউ মানে পানির আয়নিক গুণফল, এগুলো কোনো কিছুরই কোনো একক নাই। সোজা কথা, কে যুক্ত কোনো কিছুরই কোনো একক নাই, আজকে থেকে মনে রাখবা। বোঝা গেছে, কে যুক্ত কোনো কিছুরই কোনো একক নাই। ওকে, আচ্ছা, এরপরে দেখো কেপি ও কেসির মান শূন্য বা অসীম হতে পারে না। এটা একটু মাথায় রাখতে হবে, কেপি ও কেসির মান কি হতে পারে না, শূন্য এবং বা অসীম হতে পারে না। এই লাইনে দেখো বিক্রিয়ক বা উৎপাদের মোল সংখ্যা যখন সমান হয়, খেয়াল করো, বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা যখন সমান হয় তখন এই ডেল্টা এন মানে কি জানো? এই যে ডেল্টা এনটা দেখতেছো না, এই ডেল্টা এন মানে কিন্তু আমরা সবাই জানি, ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ডেল্টা এন মানে কি? উৎপাদের মোল সংখ্যা আমরা সবাই জানি। তাহলে উৎপাদের বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমানই হয়ে যায়, বল ডেল্টা এন এর মান কত হবে? 0 হবে। উৎপাদের মোল সংখ্যা যদি 2 হয়, বিক্রিয়কের মোল সংখ্যা যদি 2 হয়, তাহলে কি ডেল্টা এন কত হবে? 0। তাহলে ডেল্টা এন এর মান যদি এখানে আমি 0 বসাই দেই, তাহলে আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে কেপি আর কেসি সমান হবে। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন একটা কোশ্চেন। এভাবে কোশ্চেনটা করবে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হলে নিচের কোন শর্তটি সঠিক? কেপি ইজ ইকুয়াল টু কেসি। বোঝা গেছে? তাহলে সবাই একটু কমেন্ট করে ফেলো, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হলে কোন শর্ত আমাদের কাজে লাগে? কেপি ইজ ইকুয়াল টু কেসি। খুব ইম্পর্টেন্ট, সবাই এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, 25 আমাদের নরমালি এতটুকু পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। যেটা আমাদের পড়তে হবে এরপরে পানির আয়নিক গুণফল। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো, কমেন্টটা যদি করা হয়ে যায়। আচ্ছা, কমেন্ট কি তোমরা সবাই করতেছো? আমি কমেন্টের দিকে যদিও এত বেশি দিতে পারবো না, কারণ আমাদের খুব তাড়াতাড়ি আমরা শেষ করে দিব, 1 ঘন্টা সামথিং, 1 ঘন্টা 5 মিনিট বা 6 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। খেয়াল করো, বিশেষ তথ্য আমাদের এখানে কয়েকটা ইনফরমেশন খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো, পানির পি অফ কেডব্লিউ মান হচ্ছে 14। দেখো, পানির পি অফ কেডব্লিউ মান হচ্ছে 14। কেডব্লিউ কে বলা হচ্ছে পানির আয়নিক গুণফল। এগুলো তোমরা নরমালি তোমরা সবাই জানো, বাট যেটা তোমাদের ভুল হবে ভাইয়া, খেয়াল করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মোলার ঘনমাত্রা কত? 55.5 মোলার। খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এটা ভুল যাবে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, মোলার ঘনমাত্রা যদি চাই তাহলে দেখো সব 5। মোলার ঘনমাত্রা চাইলে 55.5 এম বা মোলার, তাহলে মোলার পানির যদি মোলার ঘনমাত্রা চাই 55.5 এম, আর আয়নিক গুণফল তোমরা সবাই জানো 1 × 10⁻⁻14। 1 × 10⁻⁻14 মনে থাকবে? সবার মনে থাকবে? ক্লিয়ার? তাহলে এটা একটু সবাই কমেন্ট করে ফেলো তো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলার ঘনমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা পড়ছি না কত? 55.5। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি একটু আগে পড়াইছি তোমাদের, এই যে হেবারবস প্রণালীতে অ্যামোনিয়া তৈরিতে প্রভাবক সহায়ক হচ্ছে মলিবডেনাম না? 3টা অক্সাইড পড়াইছিলাম, কি কি? 12, 13, 14 অক্সাইড। মনে আছে তো সবার? হ্যাঁ, আচ্ছা, যদি এটা মনে থেকে থাকে তাহলে সবাই একটু আমাকে এটা বলে ফেলো তো সবাই, যে স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল তাপমাত্রা তো আমরা পড়ছিলাম 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অত্যানুকূল চাপটা একটু আনকমন ছিল। কত ছিল? কত অ্যাটমসফিয়ার ছিল? দেখি কার কার মনে আছে? অত্যানুকূল চাপ, স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ একটু আনকমন ছিল। কত ছিল এটা একটু সবাই আমাকে কমেন্ট করে ফেলো, দেখি কার কার মনে আছে। আচ্ছা, দেখো অসওয়াল্ডের লৌহকরণ সূত্র, এটা একটু আমাদের পড়তে হবে। অসওয়াল্ডের লৌহকরণ সূত্রের ক্ষেত্রে আমি নরমালি কিছু কথা একটু বলে যাই। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন এখান থেকে যেটা দিবে যে অসওয়াল্ডের লৌহকরণ সূত্রটা আসলে কি। দেখো, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র হচ্ছে এভাবে বলছে যে অসওয়াল্ড একটা তোমার ব্যাখ্যা দিচ্ছে এভাবে, যে এই যে আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রার সাথে এই যে মোলার ঘনমাত্রা সি মানে হচ্ছে মোলার ঘনমাত্রা, সবাই জানো। তাহলে ঘনমাত্রার সাথে বিয়োজন মাত্রার সাথে মোলার ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক।
ঠিক আছে, সবাই আমরা জানি না এটা যে তোমার কি বিয়োজন মাত্রার সাথে মোলার ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে অসওয়াল্ড এটা বলছে যে ঘনমাত্রা যদি বাড়ে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে বিয়োজন মাত্রা কমবে, ঠিক কিনা? ঘনমাত্রা যদি বাড়ে বিয়োজন মাত্রা কমবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এটাই তোমাকে ফার্স্ট জানতে হবে যে আলফা সমানুপাতিক 1/√c। তোমার সামনে যদি খাতাটা থেকে থাকে তুমি এখনই খাতায় লিখে ফেলো, আলফা সমানুপাতিক 1/√c। এটা হচ্ছে অসওয়াল্ডের সূত্র, আলফা সমানুপাতিক 1/√c। ভাইয়া এই যে অসওয়াল্ডের সূত্রটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য, খুব ইম্পর্টেন্ট। দেখো অসওয়াল্ডের সূত্র উনি কিন্তু বলছে যে অসওয়াল্ডের সূত্র কিন্তু মৃদু অম্ল এবং ক্ষারের ক্ষেত্রে, মৃদু অম্ল এবং ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য, মানে দুর্বল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এখানে আবার দেখো লেখা আছে অসীম লঘুতায় কিন্তু এটা আবার প্রযোজ্য না। তাহলে জাস্ট এখানে একটু আনকমন জিনিস আছে, এটা একটু পড়ে ফেলবো যে অসীম লঘুতায় এটা প্রযোজ্য না। কিসের ক্ষেত্রে প্রযোজ্য? মৃদু অ্যাসিড, সকল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে বলো তো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা দুর্বল ক্ষার না? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো দুর্বল ক্ষার, তাহলে এটা একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এটার ক্ষেত্রে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র প্রযোজ্য হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে সবাই আমাকে কমেন্ট করে ফেলো অসওয়াল্ডের লৌহকরণ সূত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য না দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? সবাই আমাকে এটা কমেন্ট করে ফেলো যে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য, সবল নাকি দুর্বল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা আমরা অ্যাসিডের তীব্রতা একবারে পড়ে ফেলবো, খেয়াল করো সবাই। টপিক 31, টপিক 31 সবাই একটু খেয়াল করি। যদি কমেন্ট তোমার করা হয়ে যেয়ে থাকে, এবার একটু আমার দিকে সবাই খেয়াল করতে হবে। দেখো অ্যাসিডের তীব্রতা, ফার্স্ট কথা আমি নরমালি কিছু বেসিক কথাবার্তা বলে রাখি। অ্যাসিড হচ্ছে মূলত দুই প্রকার, আমরা সবাই জানি, একটা হচ্ছে হাইড্রা অ্যাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। হাইড্রা অ্যাসিড কাদের বলে? যাদের মধ্যে কেবলমাত্র হাইড্রোজেন থাকে তাদেরকে হাইড্রা অ্যাসিড বলে। তাহলে একটু কমন সেন্স খাটাও, অক্সি অ্যাসিড কাদের বলে? যাদের যেসব অ্যাসিডে হাইড্রোজেনের সাথে অক্সিজেনও থাকে, অক্সি অ্যাসিড, তাদের ক্ষেত্রে অক্সি অ্যাসিড বলে। তাহলে আমরা হাইড্রা অ্যাসিড বলতে পারি কাদের? হাইড্রোক্লোরিক অ্যাসিড HF, কারণ এখানে শুধু হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে না। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কি শুধু হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে না। তাহলে হাইড্রা অ্যাসিড আছে যে সকল ক্ষেত্রে শুধু হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকবে না। আর অক্সি অ্যাসিড আছে যেখানে হাইড্রোজেনও থাকবে অক্সিজেনও থাকবে। সবাই বুঝছি এতটুকু? এবার আসো হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে, সবাই একটু খেয়াল করো। হাইড্রা অ্যাসিড অক্সি অ্যাসিড আমরা বুঝছি। দেখো এই যে হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে এটা একটা হাইড্রা অ্যাসিড, এই যে হাইড্রা অ্যাসিড, হাইড্রা অ্যাসিড, বাট এটা কি হাইড্রা অ্যাসিড বলো তো? এটা কিন্তু হাইড্রা অ্যাসিড না। কেন? এটার মধ্যে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, তাহলে এটা অক্সি অ্যাসিড। এটাও অক্সি অ্যাসিড, এটাও অক্সি অ্যাসিড। কেন? কারণ এর মধ্যে হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে। তাহলে হাইড্রা অ্যাসিড হচ্ছে তাদের মধ্যে শুধু হাইড্রোজেন থাকবে, আর অক্সি অ্যাসিড হচ্ছে তাদের মধ্যে হাইড্রোজেনও থাকবে অক্সিজেনও থাকবে। এতটুকু আমরা বুঝছি। এবার খেয়াল করো হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা, ক্রোমোটা কি হবে? ভাই ক্রোমোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্রোমোর ভিতরে কিন্তু প্যাচ লাগে। সবাই একটু মাথাটা ঠান্ডা করো, যাদের মাথা এতক্ষণে গরম হয়ে গেছে তারা একটু তোমার হচ্ছে বাথরুমের আশেপাশে থাকো, মাথায় একটু পানি টানি দিয়ে আসো, কারণ এখানে কিন্তু প্যাচ লাগে। ঠিক আছে, খেয়াল করো ভাইয়া হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা এই তীব্রতাটা অ্যানায়নের উপর ডিপেন্ড করে। অ্যানায়ন, এই যে অ্যানায়নের উপর ডিপেন্ড করে। এই দেখো এইগুলো আমি যেগুলোতে দাগ দিচ্ছি এগুলো কিন্তু এটার অ্যানায়ন। এই যে আয়োডিন মাইনাস, ব্রোমিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরাইড মাইনাস, এগুলো কি অ্যানায়ন না? অ্যানায়ন তো আমরা সবাই জানি ঋণাত্মক আয়ন, তাই না? তাহলে অ্যানায়নের মনে রাখবা অ্যানায়নের আকার যত বাড়ে, অ্যানায়নের আকার যত বাড়ে শক্তিমাত্রা তত বাড়ে হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে আমি একটু বলি তোমাদের, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। আমরা সবাই জানি, আমরা জানি উপর থেকে নিচের দিকে আসলে কি হয়? আকার বাড়ে না? উপর থেকে নিচের দিকে আসলে অ্যানায়নের কি হয়? আকার বাড়ে। তাহলে বলো ফ্লোরিন আর আয়োডিন কোনটার আকার বড়? আয়োডিনের আকার বড়। তাহলে যার আকার যত বেশি তার শক্তিমাত্রা তত বেশি। যার অ্যানায়নের আকার যত বেশি তার অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি। মনে রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে, অক্সি অ্যাসিডের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। ঠিক আছে, তাহলে বলো তাহলে কার শক্তিমাত্রা বেশি হবে? হাইড্রোজেন আয়োডাইড, তারপরে কার? হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে কার? ক্লোরাইড, তারপরে ফ্লোরাইড। ফ্লোরাইডের শক্তিমাত্রা সবথেকে কম অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার? আমি আবার বলি, হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা ডিপেন্ড করবে অ্যানায়নের আকারের উপর। অ্যানায়নের আকার যত বাড়বে শক্তিমাত্রা তত বাড়বে। শেষ, জাস্ট একটা লাইন মনে রাখবো, অ্যানায়নের আকার যত বাড়বে হাইড্রা অ্যাসিডের শক্তিমাত্রা তত বাড়বে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে সবাই আমাকে বলে ফেলো তো HCl আর HBr মানে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোব্রোমিক অ্যাসিড।
হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোব্রোমিক অ্যাসিড, বলতো কোনটা দুর্বল অ্যাসিড? সবাই একটু চিন্তা করে বলো, এই দুটার মধ্যে কোনটা দুর্বল অ্যাসিড? সবাই একটু চিন্তা করে বলো, HCl আর HBr। ওকে, এবার আসো অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড, দেখো অক্সি অ্যাসিডটা আমরা বলছি যে যেটার সাথে হাইড্রোজেনের সাথে অক্সিজেনও থাকে, ঠিক আছে? আর ইতিমধ্যে মনে তোমরা কমেন্ট করে ফেলছো যে HCl আর HBr। আমরা জানি যে কি ক্লোরিন আর ব্রোমিন, বলতো ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কার আকার বড়? ব্রোমিনের আকার বড় না? তাহলে ব্রোমিনের আকার যদি বড় হয় তাহলে এটা শক্তি মাত্রা বেশি হবে না? তাহলে এটা শক্তি মাত্রা বেশি, আর এটা শক্তি মাত্রা কি কম, তাই না? তাহলে এটা কি হবে, সবল না দুর্বল? দুর্বল অ্যাসিড। এই দুটার মধ্যে HCl হবে দুর্বল অ্যাসিড, এই দুটার মধ্যে HCl হবে দুর্বল অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো, এবার অক্সি অ্যাসিডটা আমরা একটু খেয়াল করি। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা ডিপেন্ড করবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর। সবাই একটু মনোযোগ দাও, কেন্দ্রীয় পরমাণু, একদম কেন্দ্রে যে পরমাণুটা বসে আছে এই জারণ সংখ্যার উপর ডিপেন্ড করবে। সবাই আশা করি আমরা জারণ সংখ্যাটা বের করতে পারি, তাই না? খেয়াল করো, এই যে জারণ সংখ্যা, জারণ সংখ্যা আমি যদি ক্লোরিনের জারণ সংখ্যা তোমাকে বের করতে বলি তাহলে তুমি এভাবে বের করবা, ভাইয়া এই যে ক্লোরিনের জারণ সংখ্যা হবে 4 দুগুণী 8, 4 দুগুণী 8 আর 1 7, ঠিক তো? 4 দুগুণী 8 আর এক কত হয়, 9 নাকি 7? 7, তাই না? এইভাবে আমরা বের করি না যে মাইনাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, আমরা সবাই জানি। তাহলে 4 দুগুণী 8 আর হাইড্রোজেনের জারণ সংখ্যা 1, তাহলে কত হয়? -8 প্লাস 1 -7, ওর কাছে চলে গেলে কত হয়? +7। মনে হয় ভেঙে দেখানোর দরকার নাই। তাহলে H2SO4 এই ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা কত? +6, নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? +5। তাহলে দেখো যার জারণ সংখ্যা যত বেশি, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি, তার শক্তি মাত্রা তত বেশি। বুঝছো? এখন কথা হচ্ছে, আমার কিছু কিছু চালাক ছোট ভাই বোন আছে, তারা বলবে যে ভাইয়া জারণ সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে কি করবেন? এই দেখো, জারণ সংখ্যা যদি সেম হয়ে যায়, জারণ সংখ্যা কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম, তাহলে যার এই কেন্দ্রীয় পরমাণুর আকারটা ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার এই কেন্দ্রীয় পরমাণুর আকারটা ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেই অ্যাসিডটা সবল অ্যাসিড। আবার বলবো, যদি তোমার জারণ সংখ্যা সেম হয়ে যায় তাহলে আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি হবে? সবল অ্যাসিড। মাথায় রাখতে হবে। তাহলে বলো তো যে নাইট্রোজেন আর ফসফরাস আকার ছোট কার? নাইট্রোজেন, একটু চিন্তা করে যাবো, নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, ফসফরাস তো তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে আকার ছোট কার? নাইট্রোজেনের না? নাইট্রোজেনের যদি আকার ছোট হয় তাহলে এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা কি হবে? সবল হবে না? ভাইয়া বলছিল যার আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও চিন্তা করলেও কিন্তু মিলবে, আকার ছোট তড়িৎ ঋণাত্মকতা বেশি হলেই কি হবে? সবল অ্যাসিড হয়ে যাবে। ক্লিয়ার? তাই আমি আবার বলি, একটু রিভিউ করি। হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলছিলাম অ্যানায়নের আকার যত বাড়বে শক্তি মাত্রা তত বাড়বে। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে দুইটা রুলস, যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যা বেশি সেটা তত বেশি সবল, যদি সমান হয়ে যায় তাহলে কেন্দ্রীয় পরমাণুর যার আকার ছোট তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা সবল অ্যাসিড। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে থাকলে সবাই একটু, আমার স্যাটিসফ্যাকশনের জন্য সবাই একটু ক্লিয়ার কমেন্টস করবে, ভাইয়া হ্যাঁ বুঝছি, আমি বুঝছি এই টপিকটা। ওকে, যদি বুঝে থাকো তাহলে আমার এই বুঝানোটা সার্থক। এবার আমরা পরের টপিকে যাব। খেয়াল করো, ক্ষারকের শক্তি মাত্রা, এটা আমাদের বেশি ভালো করে পড়া লাগবে। ক্ষারকত্ব, কার ক্ষারকত্ব কত, কার অম্লত্ব কত, খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আমি একটু দেখতে চাই। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমাদের বেশি সময় লাগবে না, আশা করি 10 মিনিটের মধ্যে আমরা পুরোটা মানে চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো। জি ভাইয়া বুঝছি, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো, খেয়াল করো, সবাই একটু খেয়াল করতে হবে অম্লের ক্ষারকত্ব আর ক্ষারকের অম্লত্ব। এরপরে দেখো আমাদের টপিকটা HCl, HCl এর ক্ষেত্রে ক্ষারকত্ব কত? 1। আচ্ছা, এই যে ক্ষারকত্বটা কিভাবে আমরা বের করব? দেখো এই HCl, সোজা, আমি একদম সোজা ভাবে বোঝাচ্ছি, খেয়াল করো। বলতো HCl এর মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? একটা, ক্ষারকত্ব 1। বলতো H2SO এর মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, ক্ষারকত্ব 2। বলতো H3PO4 এর মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? 3টা, ক্ষারকত্ব 3। এতটুকু বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, ভাইয়া আপনি তো এই তিনটাই বুঝালেন, বাদ বাকিগুলো বুঝাবেন না? বাদ বাকিগুলো বুঝাবো। খেয়াল করো, বলো যে কার্বন ডাই অক্সাইড, বলো এটা কি আমাদের অ্যাসিড ফর্মে আছে? কার্বন ডাই অক্সাইড কি অ্যাসিড ফর্মে আছে? কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী, এটা আমরা সবাই জানি, কিন্তু একে অ্যাসিড ফর্মে বানাইতে গেলে অবশ্যই এর সাথে পানি যোগ করতে হবে, তাই না? পানি যোগ করে অ্যাসিড ফর্মে নিতে হবে। বলতো এর সাথে যদি আমি পানি যোগ করি, সহজে যদি একটু পানি যোগ করি, H2O, মানে আমি যদি অ্যাসিড ফর্মে নিতে চাই তাহলে এটা দাঁড়ায় হচ্ছে H2CO3, মানে আমরা এই অ্যাসিডটার নাম আমরা সবাই জানি কার্বনিক অ্যাসিড, জানি না? তাহলে বলতো এই যে H2CO3 অ্যাসিড ফর্মে নিলে যে ফর্মটা দাঁড়াইলো
এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা, তাই এখানে ক্ষারকত্ব 2। বুঝছি? বলতো এই যে সালফার ডাই অক্সাইড, বলে এটা কি অ্যাসিড ফর্মে আছে? নাই। তাহলে অ্যাসিড ফর্মে নিতে গেলে আমাকে কি যোগ করতে হবে? পানি। পানি যোগ করলে কি দাঁড়াবে? H2SO3, তাই দাঁড়ালো না? পানি যোগ করলে H2SO3। তাহলে বলতো এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা, তাই তোমার ক্ষারকত্ব কত? 2। মিলছে? তাহলে কিন্তু আমাদের সবই মিলে গেছে, শুধুমাত্র দুইটা মিলে নাই। ভাই এই দুইটা ব্যতিক্রম, এই দুইটাকে তোমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো, এবং খুব ইম্পর্টেন্টলি এই দুইটা তোমাকে মনে রাখতেই হবে খুব ভালো করে, কারণ এই দুইটা ব্যতিক্রম তোমাকে মাস্ট মনে রাখতে হবে যে H3PO3 এর ক্ষারকত্ব কিন্তু 3 হওয়ার কথা ছিল, কিন্তু এই যে দেখো হাইড্রোজেন 3টা, কিন্তু হইছে কত? 2। H3PO2 এর ক্ষারকত্ব কত হইছে? 1। এই দুইটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? যে H3PO3 এর 2, H3PO2 এর কত? 1। খুব ভালো করে এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো। এরপরে দেখো অম্লত্ব, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 1, দেখো তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 3, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 2। এই তিনটা আগে পড়াইলাম কেন? দেখো এখানে OH, আমরা এখানে যেমন H হিসাব করছিলাম, একই ভাবে এখানে OH হিসাব করব যেহেতু ক্ষার। তাহলে দেখো OH একটা আছে তাই 1, তিনটা আছে 3, দুইটা আছে 2, ঠিক আছে? আবার দেখো KOH একটা আছে তাই 1। এই চারটাকে বুঝছি, সহজভাবে বললে এই চারটা আমরা বুঝছি। খেয়াল করো, এই যে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড মানে হচ্ছে তোমার অ্যালুমিনা, আর হচ্ছে তোমার এটা কি? তোমার ফেরিক অক্সাইড। তাহলে এই দুইটা যে অক্সাইড, মনে রাখবা ধাতব অক্সাইড। বলতে এই যে অ্যালুমিনিয়াম, ফেরাম, এগুলো সব ধাতু না? তাহলে ধাতব অক্সাইড গুলোর ক্ষেত্রে অম্লত্ব হয়, সবাই একটু পাশে লিখে রাখো, এই দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখে রাখো। ধাতব অক্সাইডের ক্ষেত্রে অম্লত্ব আমরা বের করি অক্সিজেনের সংখ্যা গুণ 2। অক্সিজেনের সংখ্যা গুণ 2, সবাই একটু লিখে ফেলো। অক্সিজেনের সংখ্যা গুণ 2। খেয়াল করো, এই যে অ্যালুমিনিয়াম তোমার Al2O3, অক্সিজেনের সংখ্যা কয়টা আছে? 3টা, 3 গুণ 2 6। এখানে বলো তো Fe2O3 অক্সিজেনের সংখ্যা কত আছে? 3টা, তাহলে কত হবে? 3 গুণ 2 6। তাহলে অক্সিজেনের সংখ্যা গুণ 2। ভাই এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? ধাতব অক্সাইড। এখন তুমি আমাকে একটা ধাতু বলো, সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড অক্সিজেনের সংখ্যা গুণ 2, বুঝতে পারছো? অক্সিজেনের সংখ্যা কয়টা আছে? একটা, 1 গুণ 2 কত হয়? 2, বুঝতে পারছো? তাহলে ধাতব অক্সাইডের ক্ষেত্রে আমরা অম্লত্ব বের করব অক্সিজেনের সংখ্যা গুণ 2, এভাবে বের করলে আমাদের আসবে। আর বাদ বাকি সবার ক্ষেত্রে আমরা OH টা বের করতে পারি, ঠিক আছে? এই দেখো এটার ক্ষেত্রেও হবে। ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম কি ধাতু না অধাতু? ধাতু না? তাহলে ধাতব অক্সাইড না? ধাতব অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের সংখ্যা কয়টা আছে? একটা, 1 গুণ 2 কত হইছে? 2 হইছে। পারবো তো আমরা? তাহলে সবাই একটু আমাকে কমেন্ট করে ফেলো। সবাই এখানে তাকানো যাবে না, সবাই কমেন্ট করে ফেলো। তোমার হচ্ছে আমি একটু আগে শিখাইছি Al2O3 এর অম্লত্ব কত? Al2O3 এর অম্লত্ব কত? সবাই কমেন্ট করে ফেলো। Al2O3 এর অম্লত্ব কত? সবাই এটা একটু কমেন্ট করে ফেলো। pH, আচ্ছা কমেন্ট করছো? সবাই একটু কমেন্ট করতে হবে। ভাইয়া কি ধাতু তখন কি হবে? হ্যাঁ, ধাতব অক্সাইডের ক্ষেত্রে, আমরা অম্লত্ব বের করব অক্সিজেনের সংখ্যা গুণ 2। ক্লিয়ার? বুঝছি, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো টপিক 36টা একটু যারা বুঝছো এতটুকু, টপিক 36টার দিকে একটু খেয়াল করো। দেখো এই যে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড থাকে হচ্ছে কিসে? দধিতে থাকে। হ্যাঁ, এখান থেকেও মেডিকেলে কোশ্চেন আসে বেশ কয়েকবার, এজন্য আমরা একটু পড়বো। এটা দধিতে ল্যাকটিক অ্যাসিড, আমরা দুইটা একটু তোমার ছন্দ দিয়ে মনে রাখবো। হ্যাঁ, এর পাশে লিখে রাখো ডিএল। যারা ক্রিকেট খেলা দেখো, ছেলেরা যারা আসো, তারা ডিএল মেথড মানে বুঝোই, ঠিক আছে? ডিএল মেথড বলে না, ডিএল মেথড। হ্যাঁ, আম্পায়ারদের ক্ষেত্রে ডিএল মানে কি? এখানে দধিতে ল্যাকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে? আর অক্সালিক অ্যাসিড থাকে পেয়ারা, লিখে রাখো ওপি, মানে অক্সালিক অ্যাসিড থাকে পেয়ারাতে। সবাই কিভাবে পড়বা? ডিএলওপি, ডিএলওপি। ডিএল মানে কি? দধিতে থাকে ল্যাকটিক অ্যাসিড, আর পেয়ারা থেকে কি? অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? এই যে দেখো লেবু, তোমাদের সাইফুল ভাইয়ের মুখটা দেখছো লেবুর মতো, কত সুন্দর দেখছো না? লেবুর মতো টসটসা। হ্যাঁ, তাহলে দেখো এই যে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, দেখছো নামের সাথে মিল আছে, সাইট্রিক, সাইফুল, দেখছো? তাহলে তোমার সাইফুল ভাইয়ের মুখ কিসের মতো? লেবুর মতো। এছাড়া দেখো লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড, সাইফুল, সাইট্রিক, ঠিক আছে? নামের সাথে মিল আছে।
তাহলে মনে রাখবা লেবু, সাইফুল ভাইয়ের মুখ যেহেতু লেবুর মতো, লেবু সাইট্রিক অ্যাসিড মনে থাকবে। আচ্ছা এই দেখো, এই আমরা একটা কথা বারবার বলি না, হ্যাঁ কোন একটা জায়গায় হেরে গেলে, হ্যাঁ আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল কেমন হয়, টক হয় তাই না? এই আঙ্গুর ফল টক, টকে কি আছে, ট আছে না, এই জন্য এই দেখো টার্টারিক অ্যাসিড থাকে, আঙ্গুর ফলে কি থাকে, টার্টারিক অ্যাসিড। এই বলো তো তোমাদের সাইফুল ভাইয়ের মুখ কিসের মতো? সবাই কমেন্ট করে ফেলো, সাইফুল ভাইকে মানে সবাই কমেন্ট করে ফেলো তোমাদের সাইফুল ভাইয়ের মুখ কিসের মতো? লেবুর মতো। তাহলে লেবুতে কি থাকবে, সাইফুর নাকি সাইট্রিক অ্যাসিড? ঠিক আছে, তাহলে দেখো আঙ্গুর, আঙ্গুর ফল টক, তাই কি টার্টারিক অ্যাসিড। দেখো এরপরে আমরা যেটা পড়বো, পিঁপড়ায় থাকে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ায় কি থাকে, ফর্মিক অ্যাসিড। ভিনেগার থাকবে অ্যাসিডিক অ্যাসিড। আমরা সবাই জানি ভিনেগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড আর পিঁপড়ায় হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, সবাই এইটুকু একটু ভালো করে সুন্দর করে পড়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝছি। লেবুর মতো, হ্যাঁ সবাই কমেন্ট করতেছে লেবু, ওকে ঠিক আছে। বাফার দ্রবণ, বাফার রেঞ্জ। আচ্ছা বাফার সোজা বাংলায় বললে বাফার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। দেখো অম্লীয় বাফার, অম্লীয় বাফার কখন হয়? দেখো অম্লীয় নামের মধ্যে আছে অম্ল, তাহলে দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষার একসাথে যোগ হয়ে কি হয়, অম্লীয় বাফার। আর ক্ষারীয় বাফার হচ্ছে দুর্বল ক্ষার এবং অনুবন্ধী অ্যাসিড। সোজা কথা, যে বাফারটা থাকবে সেটাই দুর্বল হয়ে যাবে, সোজা কথা। অম্লীয় বাফার হলে দুর্বল অ্যাসিড, মানে অম্লীয় বাফার যেহেতু, আর ক্ষারীয় বাফার হলে দুর্বল ক্ষার। দুর্বল ক্ষারের সাথে কি আসবে, অনুবন্ধী অ্যাসিড। ওকে, আচ্ছা এভাবে আমরা একটু পড়ে ফেলবো। আর যেটা তোমাদের মনে থাকে না সেটা আমি একটু পড়াই দিব, খেয়াল করো সবাই। যেটা মনে থাকে না, এখানে মানুষের রক্তের পিএইচ, এগুলো তোমরা পারবা। এখানে একটা জিনিস তোমাদের ভুল যাবে, মানুষের রক্তের পিএইচ তিনটা বাফার সিস্টেম কাজ করে। মানুষের রক্তের পিএইচ এ তিনটা বাফার সিস্টেম কাজ করে, সবাই একটু খেয়াল করো। বহিঃকোষীয়, এখানে গোল করো, বহিঃকোষীয় বাইকার্বনেট বাফার, আন্তঃকোষীয়, আন্ততে গোল করো ফসফেট বাফার, প্রোটিন বাফার। ভাই এটা কিন্তু উল্টায় পাল্টাই দিবে, বহিঃকোষীয় বাইকার্বনেট এখানে কিন্তু দিয়ে দিব অন্তঃকোষীয় বা আন্তঃকোষীয় বাইকার্বনেট, আর বহিঃকোষীয় ফসফেট উল্টাই দিলে কিন্তু প্যাচ লেগে যাবে। সবাই মনে রাখবা বহিঃকোষীয় বাইকার্বনেট, বহিঃকোষীয় বাইকার্বনেট বাফার, আন্তঃকোষীয় ফসফেট বাফার, প্রোটিন বাফার। এতটুকু সবাই মনে রাখ, সবাই কমেন্টে লিখে ফেলো বহিঃকোষীয় বাইকার্বনেট। বহিঃকোষীয় কোন বাফার, বাইকার্বনেট বাফার, এতটুকু মনে রাখবো। এরপরে দেখো যেটা আমাদের এখানে কিছু মুখস্থ টাইপের ইনফরমেশন আছে, হ্যাঁ তার মধ্যে যেটা তোমাদের সবথেকে বেশি আসে, রক্তের পিএইচ যদি 7 থেকে কমে যায় তখন সেটাকে বলবো অ্যাসিডোসিস, এবং রক্তের পিএইচ যদি 7.45 এর বেশি হয়ে যায় সেটাকে বলবো অ্যালকালোসিস। এই দুইটা বেশি আসে এবং এটা অধ্যায়ের অবজেক্টিভ। এটা একটু স্টার দিয়ে রাখো যে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের অনুপাতটা কত, 20:1। রক্তে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিডের অনুপাতটা কত, 20:1। এটা অধ্যায়ের অবজেক্টিভ, অধ্যায়ের অবজেক্টিভ কিন্তু মাস্ট করতে হবে। সবাই কেমিস্ট্রিতে আগে কেমিস্ট্রি বইটা খুলে আগে এই চতুর্থ অধ্যায়ের অবজেক্টিভ দেখবা আছে, অধ্যায়ের অবজেক্টিভ গুলো আগে পড়ে ফেলবা। সবার আগে তোমাদের এটাই কাজ, এই ক্লাস শেষে তোমরা আগে অধ্যায়ের অবজেক্টিভ পড়বা, কারণ অধ্যায়ের অবজেক্টিভ থেকে ফিজিক্স কেমিস্ট্রিতে সবথেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা তো এটা যদি বুঝে থাকো তাহলে সবাই একটু আমাকে কমেন্টে জানাই ফেলো তো, যে আমার যদি রক্তের পিএইচ 7 থেকে কমে যায় তখন সেই অবস্থাটাকে আমরা কি বলবো, 7 থেকে কমে গেলে তখন কি বলবো। আর 7.45 এর থেকে বেশি হলে তো অ্যালকালোসিস বলবো। আমরা সবাই এটা আমরা শিখছি তাই না। আচ্ছা এরপরে যেটা আমরা চলে যাব, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। পিএইচ এর গুরুত্ব সবাই একটু মনোযোগ দিব, এটাও আমাদের একটা অধ্যায়ের অবজেক্টিভ। খেয়াল করো অধ্যায়ের অবজেক্টিভ এটা আছে, পাবা তোমরা। মাটির অণুজীব বৃদ্ধির জন্য সহায়ক পিএইচ কত, 6.6 থেকে 7.3, 6.6 থেকে 7.3, এটা অধ্যায়ের অবজেক্টিভ, এটাও পড়ে ফেলবা। আর কৃষি জমিতে তোমার বিভিন্ন অঞ্চলে মাটির পিএইচ কত থেকে কতর মধ্যে থাকে, 3 থেকে 9.5, 3 থেকে 9.5। এখন কথা হচ্ছে ভাইয়া এত পিএইচ কিভাবে মনে রাখবো? দেখো তোমাদের সহজ করার জন্য কিছু ছন্দ আমি বলে দিচ্ছি, খেয়াল করো। এই যে আমাদের আছে চুলের শ্যাম্পুতে, দেখো শ্যাম্পুতে কি আছে, প আছে না, এই দেখো প, 5 প আছে। শ্যাম্পু প আছে, 5 কি আছে, প আছে, 5 থেকে 7, এই দেখো শ্যাম্পুতে স আছে তাই 7, বুঝছো? তাহলে শ্যাম্পু উচ্চারণ করবা, শ্যাম্পু প আছে 5 থেকে 7 কেন, কারণ হচ্ছে শ্যাম্পুতে আবার স আছে তাই না। ফেস ওয়াশ, ঠিক আছে সবাই একটু ভালো করে উচ্চারণ করবা, ফেসে কি আসতেছে, স আসতেছে, স মানে 6 থেকে 8, ঠিক আছে। ফেস উচ্চারণ করতে গেলে 6 আসতেছে, 6 থেকে 8। দেখো টুথপেস্ট লাস্টে কিন্তু ট আসতেছে, দেখো 8 উচ্চারণ করতে গেলে লাস্টে ট আসে, তাহলে টুথপেস্টের পিএইচ কত, 8। সাবানে কি আছে, স আছে তাই 7 থেকে 8, ঠিক আছে। টয়লেট সাবান এখানে স আছে, 7 থেকে 8। ভাইয়া আপনি তো জোর করে মিলাই দিচ্ছেন, জোর করে মিলাতে হবে, মার্ক পাওয়ার জন্য তোমাকে কিন্তু জোর করে মিলাইতে হবে।
ঠিক আছে, তাহলে সবাই একটু আমাকে কমেন্টে লিখে ফেলো শ্যাম্পু কত, পিএইচ কত, সাবানের পিএইচ কত, এই দুটো একটু সবাই কমেন্টে লিখে ফেলো শ্যাম্পু আর সাবানের পিএইচ কত হয়, এই দুটো আমাকে একটু কমেন্টে সবাই জানাও। ঠিক আছে, এখানে আমাদের মোটামুটি যেগুলো আছে এগুলো একটু পড়বা, যেটা আমাদের পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের পড়তে হবে সেটা একটু আমরা পড়বো। এই যে বিভিন্ন অ্যাসিড ও ক্ষারের প্রশমন তাপ, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কোশ্চেন প্রত্যেক সময় আসে, প্রত্যেক সময় ভুল যায়। আমি একটু জাস্ট সহজ করে দেই তোমাদের জন্য, একটু সহজ করে দেই, যদি তোমাদের কমেন্টটা হয়ে যেতে থাকে একটু জাস্ট মনোযোগ দাও, জাস্ট লাস্ট 2 মিনিট একটু খেয়াল করো। HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে প্রশমন তাপের মান কত? ভাই এগুলো খালি ভুলে যায়, এগুলো মনে থাকে না, একটু খেয়াল করো। HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে প্রশমন তাপের মান, এটা আশা করি সবার মনে থাকে, -57.34, এটা সবার আশা করি মনে থাকে। এখন এই যে গোলায় হচ্ছে এই তিনটার ক্ষেত্রে, কারণ খুবই কাছাকাছি মান, সব গোলায় যায়। খেয়াল করো এই যে H2SO4, সবাই একটু দেখো তো HCl এ হাইড্রোজেন থাকে কয়টা? হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে না? বলো তো H2SO4 এ হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। বলো তো এই HCl এর থেকে H2SO4 এ হাইড্রোজেন কয়টা বেড়ে গেল? একটা বেশি হয়ে গেছে না? তাহলে মনে রাখবা একটা হাইড্রোজেন বেশি মানে 10 বেশি। ভাই কিছুই বুঝলাম না, একটা হাইড্রোজেন বেশি, এই যে HCl এ একটা হাইড্রোজেন, H2SO4 কয়টা হইছে? দুইটা, তাহলে একটা হাইড্রোজেন বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমার মান দেখা 34 থেকে 44 হয়ে গেছে, এতটুকু তোমাকে একটু মনে রাখতে হবে। একটা হাইড্রোজেন বেশি মানে কত বেশি হবে? 10 বেশি। সবাই এটা কমেন্ট করে ফেলো, একটা হাইড্রোজেন বেশি মানে কত বেশি? 10 বেশি। 3 4 জায়গায় কত হয়ে যাবে? 4 4, মনে রাখতে হবে। দেখো HNO3, বলো তো এখানে কি হাইড্রোজেন একটা আছে না দুইটা আছে? হাইড্রোজেন একটাই আছে। বলো একটা হাইড্রোজেন কি বাড়ছে? না, একটা হাইড্রোজেন তো বাড়ে নাই, তাহলে 10 বেশি হবে? হবে না। ঠিক আছে, এখন ও তো ছোট মানুষ, ও যে বলতেছে যে 10 না বাড়াও, একটু কিছু সান্ত্বনা পুরস্কার তো দিবা, তাই না? সান্ত্বনা পুরস্কার এই জন্য ওকে দিয়ে দিছে মাত্র 1, 10 বাড়ায় নেই, মাত্র কত দিছে? 1 দিছে, মানে 34 থেকে 3 4 থেকে 3 5 হয়ে গেছে, বুঝছো? এখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, কাহিনীটা খেয়াল করো। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এতক্ষণ চুপচাপ ছিল, কখনো চেঞ্জ হতে চায় নাই। ঠিক আছে, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড বলতেছে তোমরা অ্যাসিডটা খালি মজা নিচ্ছ, খালি চেঞ্জ হয়ে যাচ্ছ, আমি কি চেঞ্জ হতে পারি না? এই যে আমি এখন বিট্রাই করবো তোমার সাথে, মির্জাফর হয়ে গেলাম, আমি কিন্তু এখন চেঞ্জ হয়ে যাব। এখন ও চেঞ্জ হয়েছে, দেখো এর সাথে এর মানটাও চেঞ্জ হয়ে গেছে, দেখছো? মির্জাফর হয়ে গেছে, 3 4 এর জায়গায় 4 3 হয়ে গেছে, বুঝছো? তাহলে একটু এভাবে একটু কাহিনী করে মনে রাখতে হবে। HCl সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের মনে থাকে 57.34, একটা হাইড্রোজেন বেশি মানে 10 বেশি, আর একটা হাইড্রোজেন বেশি না কিন্তু চেঞ্জ হইছে, তার মানে ও সান্ত্বনা পুরস্কার পাবে কত? 1 3 5। আর এতক্ষণ সোডিয়াম হাইড্রোক্সাইড সেম ছিল, ক্ষার সেম ছিল, চেঞ্জ হয়ে গেছে, তাই ও বিট্রাই করছে। 3 4 এর জায়গায় কত হয়ে যাবে? 4 3। একটু লাইন করে আশা করি মনে থাকবে, তাহলে এইভাবে একটু মনে রাখতে হবে। আর লাস্টেরটা একটু মনে রাখতে পারো, HF আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটার ক্ষেত্রে হচ্ছে তোমার কি 68.6, 68 পয়েন্ট কত বলো? 6। ঠিক আছে, তাহলে সবাই একটু বলে ফেলো তো, একটা হাইড্রোজেন বেশি মানে কত বেশি? একটা হাইড্রোজেন বেশি মানে কত বেশি? 10 বেশি। 10 বেশি মানে কত হয় বলো? H2SO4 এর ক্ষেত্রে প্রশমন তাপের মান কত হবে? এটা লিখে ফেলো সবাই। H2SO4 এর ক্ষেত্রে প্রশমন তাপের মান কত হবে? শেষ, আমাদের পড়াশোনা কিন্তু প্রায় শেষ। আমাদের লাস্ট হচ্ছে ল্যাভোসিয়ার ল্যাপ্লাসের সূত্র। ল্যাভোসিয়ার ল্যাপ্লাসের সূত্র থেকে আর হেসের সূত্র, হেসের সূত্র থেকে আমরা জাস্ট পড়বো কি বিক্রিয়া তাপ কি কি নির্ণয় করা যায়। দেখো বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়, ল্যাটিস তাপ নির্ণয় করা যায়, আর কি গঠন তাপ নির্ণয় করা যায়। এই তিনটা জিনিস নির্ণয় করা যায়, এটা একটু জাস্ট পড়ে রাখবো। আমাদের পড়াশোনা কিন্তু প্রায় শেষ। আমি লাস্ট একটা অঙ্ক শিখে আজকের মতো বিদায় নিব, সেটা হচ্ছে পিএইচ এর ম্যাথ অনেকের সমস্যা হয়, তো পিএইচ এর ক্ষেত্রে জাস্ট আমি একটু জাস্ট একটা শর্টকাট শিখাই দিই। সেটা হচ্ছে যেটা তোমাদের জানা লাগবে, ধরো সাপোজ এভাবে তোমাদের আসতে পারে যে পয়েন্ট, বললো এভাবে 0.1 m HCl এর পিএইচ কত, এটা তো তোমরা পারো যে কি পয়েন্টের পর যত কয় ঘর পিএইচ হবে তত, তাই না? নরমালি যদি থাকে ধরো 0.1 m HCl এর পিএইচ কত, তাহলে কি হবে? 1, তাই না? পয়েন্টের পর যে কয়টা ঘর থাকবে সেই কয়টার সংখ্যা পিএইচ হবে তত। ঠিক আছে, যদি থাকতো 0.01 তাহলে কত হতো? 2 হতো। কেন? কারণ পয়েন্টের পর 2 ঘর আছে, তাই না? তাহলে কি মানে এটা তো বুঝছো। তাহলে সহজ থাকলে তো কোনো সমস্যাই নেই, বাট যদি একটু কঠিন থাকে, কঠিন যদিও থাকবে না, বাট তারপর আমি একটু শেখাই দেই। দেখো এই যদি এভাবে থাকতো 4 × 10⁻²m, আমি তোমাদের অধ্যায়ের অবজেক্টিভ চেক করতে যে দেখলাম একটা কঠিন অবজেক্টিভ ভাবে দিছে পিএইচ নির্ণয় করতে। হ্যাঁ, যেহেতু অধ্যায়ের অবজেক্টিভ তোমার হাতে কলমে শিখতে হবে, ক্যালকুলেটর তো নেওয়া যাবে না। হ্যাঁ, HCl এর পিএইচ কত?
এবার তুমি কি করবা? এবার তো তোমার কোনো উপায় নেই, তখন খেয়াল করো এর 10 এর পাওয়ার যা থাকবে সেটা বসাবা। কি বললাম? এরকম যখন পাওয়ার আকারে থাকবে 10 এর পাওয়ার যা থাকবে মাইনাস বাদ দিয়ে, অবশ্যই মাইনাস বাদ দিয়ে যা থাকবে সেটাকে বসাবা। এই মাইনাসটা এর পরে নিবা, এই মাইনাস, এই যে পাওয়ারের যে মাইনাসটা, পাওয়ারের মাইনাসটা এর পরে নিবা, নিয়ে এই গুণের আগে যেটা থাকবে সেইটা গুণ 0.25। ভাইয়া এই 0.25 কোথায় পাইলেন? 0.25 কোথায় পেলেন? এটা হচ্ছে আসমান থেকে পেয়েছি, আসমান থেকে নাজিলকৃত। ঠিক আছে, এটা কোথায় পাইছি এটা চিন্তাও করা যাবে না। তাহলে জাস্ট মনে রাখবা এই যে পাওয়ারটা এটা আসবে মাইনাস দিব 4, গুণের আগে যা থাকবে সেইটা গুণ 0.25। এটা সবসময় ফিক্সড, 0.25 কখনো চেঞ্জ হবে না, 0.25। আর এই 4টা হচ্ছে, এখন এখানে 4 না থেকে 2 থাকতে পারতো, 3ও থাকতে পারতো, তখন যা থাকতো তাই দিতাম। ঠিক আছে, তাহলে বলো এই যে 4 25 কত? 100 না? 4 25 100, কিন্তু পয়েন্ট আছে 2 ঘর আগে, তাহলে 100 2 ঘর আগে পয়েন্ট দিলাম, তাহলে কত হতো? 1। তাহলে 2 থেকে একবার দিলে কত হয়? 1। তাহলে এক্ষেত্রে তোমার পিএইচ কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা পিএইচটা বের করতে পারি হাতে কলমে। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর এখনো যাদের ক্লিয়ার না তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, নাম্বার দেওয়া ছিল, অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। সবাই আজকে এই ক্লাসটা করার পরে যারা যতটুকু বুঝছো তো বুঝছোই, আর মিডি থেরাপি দেখে অবশ্যই কোশ্চেন গুলো সলভ করে ফেলবা। আর সবাইকে একটা কথা বলবো যে এখন থেকেই তোমরা একটু পড়াশোনাটা আস্তে আস্তে শুরু করো, কারণ তোমরা যারা ভাবতেছো যে লাস্ট 1 মাস ভাই খুব ভালো করে পড়বো, আসলে তখন কিন্তু সময় নেই। ঠিক আছে, তখন আর সময় থাকবে না, তখন তুমি আসলে ওইভাবে পড়তে চাইলেও তুমি পারবা না। বুঝতে পারছো? তো এই জন্য সবাইকে একটা রিকোয়েস্টই করবো, এখন থেকে পড়ালেখায় জোর দাও, দেখবা যে মেডিকেলে চান্স পাওয়া আসলে এত কঠিন না। ঠিক আছে, আমার এখনো মনে পড়ে যে আজকে থেকে ঠিক 4 বছর আগে 15ই অক্টোবর 2019-এ হ্যাঁ আমাদের রেজাল্ট দিয়েছিল, আমাদের সময় আজকেই রেজাল্ট দিয়েছিল, এবং ঠিক 6টা বা 7টার দিকে আমি রেজাল্টটা পেয়েছিলাম। তো আসলে রেজাল্টের যে কি আনন্দ, এই আনন্দটা দেখার পরে তোমার বাবা মা, বিশ্বাস করো, তোমার দিকে যে একটা হাসি দিয়ে তোমার দিকে তাকাবে, বা তোমাকে যে একটা হাসি দিয়ে তোমাকে জড়ায় ধরবে, এইটার যে মানে সুখ, এটা তুমি কখনো কল্পনা করতে পারবে না। বুঝতে পারছো? এবং আমার মনে হয় সন্তান হিসাবে আমাদের একমাত্র দায়িত্ব আমাদের বাবা মার খুশি, এবং বাবা মাকে যদি তুমি হ্যাপি করতে না পারো, আসলে সন্তান হিসাবে তুমি ব্যর্থ। এতটুকুই বলবো। তো এতটুকু খালি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, এই এই যে কয়টা দিন আছে, জাস্ট তোমার আব্বু আম্মুর জন্য বা আন্টি আঙ্কেলের জন্য একটু পড়ো, একটু চেষ্টা করো, দেখবা পড়াশোনাটা এত বেশি কঠিন না, চান্স পাওয়াটা এত বেশি কঠিন না। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।